আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব হইতেছে প্রস্বেদন বা ট্রান্সপিরেশন, আমাদের উদ্ভিদ শারীর তত্ত্ব চ্যাপ্টারের সেকেন্ড লেকচার। এর আগের লেকচারে আমরা পড়ছিলাম কোন টপিক পর্যন্ত? এর আগের লেকচারে আমরা যে লবণ পরিশোষণ অংশটুকু আছে ওই অংশটুকু শেষ করছিলাম। তো আজকে আমরা শুরু করব প্রস্বেদন অংশ দিয়ে। তো চলো শুরু করি। দেখো, প্রস্বেদন বা ট্রান্সপিরেশন দিয়ে আসলে মেইনলি কী বুঝাইতেছে? আমরা মোটামুটি আগে ক্লাস 9-10-এ কিন্তু এই প্রস্বেদন সম্পর্কে হালকা একটা ধারণা পাইছি। কীরকম ধারণা? যে যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় উদ্ভিদ তার দেহের প্রয়োজনের অতিরিক্ত পানি বাষ্পাকারে পরিবেশে ত্যাগ করে তাকেই হচ্ছে প্রস্বেদন বলে, ঠিক না? তো সিম্পলি যদি আমরা একটু প্রসেসটা একটু খেয়াল করি তাহলে কীরকম হবে দেখো। ধরো এই যে মূলের মাধ্যমে পানি নিতেছে উদ্ভিদ। এখন পানি নিতে নিতে একটা টাইমে উদ্ভিদের পানি বেশি হয়ে গেছে। এখন পানি কেন বেশি হবে এটা হচ্ছে একটা দরকার। যেমন ধরো তুমি নিজের কথা বলো যে তোমার দরকার হচ্ছে দৈনিক 2 থেকে 3 লিটার পানি। তুমি অবশ্যই 100 লিটার পানি খাবা না, ঠিক না? ঠিক সেরকমই উদ্ভিদের ক্ষেত্রেও কিন্তু উদ্ভিদের খুব বেশি প্রয়োজন না, প্রয়োজনের তুলনায় সে প্রায় 100 গুণ বেশি পানি গ্রহণ করে। যেরকম ধরো যদি 100 লিটার পানি উদ্ভিদ গ্রহণ করে তার মধ্যে 99 লিটার পানি উদ্ভিদ প্রশোধনের মাধ্যমে বের করে দেয়, অর্থাৎ 99% পানি কিন্তু প্রশোধনের মাধ্যমে বের হয়ে যাইতেছে। কত পার্সেন্ট? 99% পানি। এটা কিন্তু একটা এমসিকিউ এর কোশ্চেন যে উদ্ভিদ যে পরিমাণ পানি গ্রহণ করে তার 99% পানি পাতার মাধ্যমে বা প্রশোধনের মাধ্যমে বের করে দেয়, ঠিক না? এখন এত বেশি পরিমাণ পানি উদ্ভিদ কেন নিতেছে এটা কিন্তু একটা কোশ্চেন আসে। কারণ উদ্ভিদের পানির চাহিদা না, উদ্ভিদের আছে লবণের চাহিদা। লবণ কিসের সাথে আসে? লবণ কিন্তু আসে পানির সাথে, ঠিক না? এর আগের দিন আমরা লবণ পরিশোষণের বিভিন্ন মতবাদ পড়ছিলাম। সেইখান থেকে কিন্তু আমরা মোটামুটি এইটুক জানি যে ব্যাপক প্রবাহ মতবাদ বা বিভিন্ন মতবাদের মধ্যে দেখছি যে পানির সাথেই কিন্তু লবণের উদ্ভিদ দেহে আসার অনেক সম্পর্ক আছে। এখন উদ্ভিদ যে পরিমাণ লবণ এই 1 লিটার পানি দিয়ে টানতে পারতো, ওই পরিমাণ লবণ দিয়ে উদ্ভিদের কাজ চলবে না। উদ্ভিদের কাজ চালানোর জন্য আরও অনেক বেশি পরিমাণে লবণ লাগবে। তো ওই বেশি পরিমাণে লবণ নিজের বডিতে অ্যাকোয়ার করার জন্য উদ্ভিদ মাটি থেকে অনেক বেশি পরিমাণে হচ্ছে পানি নিতেছে, তার প্রয়োজনেরও অনেক বেশি। এখন এই অতিরিক্ত পানি তো দেহে থাকলে হবে না, ঠিক না? এই অতিরিক্ত পানি যদি ওর দেহে থাকে তাহলে কিন্তু বেশ প্রবলেম দেখা যাবে। এখন ওই প্রবলেমগুলো থেকে বাঁচার জন্য উদ্ভিদের কি করা লাগবে? উদ্ভিদের পানি আবার বডির বাইরে বের করে দেওয়া লাগবে। তো এই যে বডির বাইরে বের করে দেওয়ার প্রসেস, এই প্রসেসটাই হচ্ছে প্রস্বেদন। এখন কিভাবে মাইক্রোস্কোপিক লেভেলে এই প্রস্বেদনটা হয় সেটা যদি আমরা একটু খেয়াল করি, দেখো উদ্ভিদ পানি নিল মূলের মাধ্যমে, অনেক বেশি পরিমাণে পানি গ্রহণ করলো, তারপরে কাণ্ড দিয়ে হচ্ছে পানি উপরের দিকে গেল, পরিবহন হইল, পরিবহন হয়ে বিভিন্ন শাখা উপশাখা শিরা উপশিরা দিয়ে সবশেষে গেল কই? সবশেষে গেল হচ্ছে পাতায়। এখন পাতা থেকে উদ্ভিদ এই পানিটা বের করে দিবে। এখন এই দেখো একটা পাতা, এই পাতার আমরা সম্পূর্ণ একটা প্রস্থচ্ছেদের চিত্র আঁকছি। পাতার প্রস্থচ্ছেদে কি দেখতেছে? এটা হচ্ছে উপরের ত্বক। উপরের সাইডে কি কিউটিকলের আবরণ আছে। এখন কিউটিকল মানে কি? কিউটিকল মানে হচ্ছে মোমের আবরণ। এই জায়গায় তোমাদের অনেকের ঝামেলা আছে কিউটিকল কি আর কাইটিন কি বা হচ্ছে কিউটিন কি। এই কয়েকটা টপিক নিয়ে কিন্তু তোমরা অনেকেই হচ্ছে ঝামেলা বাঁধায় হলো। তোমাদের জন্য বইলা রাখি এই জায়গায় যে কিউটিকল কিউটিকল কি? কিউটিকল হচ্ছে কিউটিন দিয়ে গঠিত, বুঝছো? কিউটিন দিয়ে গঠিত, কিউটিন দিয়ে গঠিত পদার্থকে কিউটিকল বলে। এখন কিউটিন কি? কিউটিন হচ্ছে একটা লিপিড, বুঝছো? এটা খেয়াল রাখবা যে দেখো কিউটিকলে ল আছে, লতে লিপিড। আর আরেকটা হচ্ছে কাইটিন। কাইটিন কি? কাইটিন হচ্ছে শর্করা বা কার্বোহাইড্রেট। এরা হচ্ছে মেইনলি গ্লুকোসামিনের পলিমার। গ্লুকোসামিন কি? গ্লুকোসামিন হচ্ছে গ্লুকোজ প্লাস অ্যামিন মূলক, NH2 এই মূলক, এই দুইটা যখন একত্রে বন্ধন সৃষ্টি করে তখন সেটারে আমরা বলি হচ্ছে গ্লুকোসামিন। তো এই গ্লুকোসামিন যখন অনেক হাজার হাজার লাখ লাখ একসাথে যুক্ত হয় পলিমার তৈরি হয়, তো এই গ্লুকোসামিনের পলিমারে আমরা বলি কাইটিন। তাহলে দেখো কাতে কি? কাতে হচ্ছে কার্বোহাইড্রেট, আর কিউটিকলের ল হচ্ছে লিপিড, এই হচ্ছে লিপিড। এখন বলো তো এই কাইটিন বা কার্বোহাইড্রেট আর লিপিড এই দুটার মধ্যে কোনটা নরম তোমার দেখে মনে হয়? লিপিড মানে কি? চর্বি। চর্বি নরম আমরা পড়ছি না? আর চিন্তা করে দেখো কার্বোহাইড্রেট কি? কার্বোহাইড্রেট হচ্ছে চাল, গম,
এইগুলা তো চাল গম শক্ত, লিপিড যে তেল চর্বি খায় এগুলো নরম না তুলনামূলক, তো এটা দিয়ে কিন্তু তুমি ইজিলি মনে রাখতে পারো যে কিউটিকল হচ্ছে নরম পদার্থ। এটা কই থাকে? আমাদের বডির উপরের যে আস্তরণ থাকে এপিডার্মিসের উপরে, এই আস্তরণটা হচ্ছে কিউটিকলের আবরণ। তো এখন উদ্ভিদের এই জায়গায় দেখো, উদ্ভিদের এটা এপিডার্মিস মানে বহিত্বক, একদম বাইরের যে ত্বক, তার উপরে এই কিউটিকলের আবরণ থাকে। আর কাইটিন কই থাকে? কাইটিন হচ্ছে শক্ত বিষয়গুলো, এই যে আমাদের চুল, নখ, তারপরে তোমরা কাঁকড়া দেখছো, কাঁকড়ার আবরণ, তারপরে চিংড়ি মাছ সবার প্রিয় একটা খাবার, মাছ না যদিও আর্থ্রোপ্রোড, তো এই চিংড়ির যে খোল আছে এগুলো সবই কিন্তু কাইটিন অর্থাৎ কার্বোহাইড্রেট দিয়ে গঠিত। আশা করি এই কিউটিকল আর কাইটিনের পার্থক্য বুঝতে পারছো। তো নাও এখন এই জায়গার উপরে যদি তুমি একটা কিউটিকলের আবরণ দিয়ে দাও, মোমের আস্তরণ দিয়ে দাও, বলো তো মোম কি? মোমের মধ্যে দিয়ে কি পানি বের হইতে পারবে? তুমি যদি একটা মোমের আস্তরণ দাও, অবশ্যই পানি বের হইতে পারবে না, কারণ আমরা কি জানি মোম বা লিপিড এইগুলা কি? এইগুলা হচ্ছে আমাদের হাইড্রোফোবিক পদার্থ, অর্থাৎ পানিরে হেইট করে, পানির সাথে এর মিল নাই, হাইড্রোফোবিক। হাইড্রোফোবিক, হাইড্রো মানে পানি, আর ফোবিয়া, ফোবিয়া মানে হচ্ছে হেট করা বা ভয় করা। তো হাইড্রোফোবিক পদার্থ মানে এর পানির সাথে দূর সম্পর্ক, পানির এরা দূরে ঠেলে দেয়। তার মানে কি? এখন এই উদ্ভিদের উপরের ত্বক দিয়ে, ধরো এটা একটা পাতা, আমরা এই কাইটা এর প্রস্থচ্ছেদ দেখতেছি, এটা হচ্ছে উপরের তল, উপরের তলে কি আছে? কিউটিকল আছে। এখন এই কিউটিকলের মধ্যে দিয়ে কি এই লিপিডের মধ্যে দিয়ে বা মোমের মধ্যে দিয়ে কি হচ্ছে পানি বের হইতে পারবে? পারবে না। তার মানে কি? নিচের দিক দিয়ে বের হওয়া লাগবে। এখন পানি আসছে পাতায়, এটা হচ্ছে তাইলে কি পাইলাম আমরা? এটা হচ্ছে বহিত্বক বা ঊর্ধ্বত্বক, বহিত্বক। তারপরে এই অংশটা, এই যে কলামনার সেল, লম্বা লম্বা সেলগুলা, লম্বা লম্বা এই কোষগুলারে বলা হয় হচ্ছে প্যালিসেড প্যারেনকাইমা, প্যালিসেড প্যারেনকাইমা। এইগুলা ডিটেলসে এখন টিস্যু কোন ধরনের কোষ, এইগুলো হচ্ছে টিস্যু ও টিস্যুতন্ত্র এই চ্যাপ্টারের আলোচনা। এই জায়গায় করতে গেলে হয়তো অনেক লেন্দি হয়ে যাবে, জাস্ট নামগুলো যাই না রাখো। অ্যান্ড এই যে মাঝখানে গোল দেখতেছো, এই মাঝখানের বহুভুজাকার কোষগুলো, এগুলো হচ্ছে জাইলেম, জাইলেম। এবং এই গোলের চারপাশ দিয়ে যে দেখো কোষগুলো দেওয়া আছে, এগুলো হচ্ছে ফ্লোয়েম, ফ্লোয়েম। আর এই যে কোষগুলো আছে দেখো ছড়ানো ছিটানো অনেক অল্প পরিমাণে, এই কোষগুলারে বলা হইতেছে হচ্ছে স্পঞ্জি প্যারেনকাইমা, স্পঞ্জি প্যারেনকাইমা। স্পঞ্জি কেন বলা হইতেছে? দেখো আমরা কি জানিস, তোমরা অবশ্যই স্পঞ্জ দেখছো না বাসায়, যে আমাদের আম্মুরা বাসন মাজে, স্পঞ্জ দিয়ে বাসন মাজে না? আবার অনেকেই হচ্ছে গোসলের ক্ষেত্রে গা ঘষার জন্য স্পঞ্জ ইউজ করি আমরা। তো মোটামুটি তোমরা স্পঞ্জ দেখছো সবাই। তো স্পঞ্জের কি মাঝে মাঝে অনেক ফাঁকা থাকে না? এই ফাঁকা থাকার কারণেই এইগুলারে বলা হইতেছে স্পঞ্জি প্যারেনকাইমা। দেখো এই যে কোষ, এর কোষগুলোর মাঝখানে এই জায়গায় অনেক ফাঁকা জায়গা। এখন পানি এই প্যালিসেড প্যারেনকাইমাতে আসে, প্যালিসেড প্যারেনকাইমা থেকে আসে স্পঞ্জি প্যারেনকাইমাতে। স্পঞ্জি প্যারেনকাইমাতে আসার পরে এই যে উদ্ভিদের বডির যে টেম্পারেচার, উদ্ভিদের কোষগুলোর যে তাপ, এই তাপের থেকে আপেক্ষিক সুপ্ততাপ গ্রহণ করে, আপেক্ষিক সুপ্ততাপ গ্রহণ করে সেটা জলীয় বাষ্পে পরিণত হয়। এখন কোষের ভিতরে আমরা জানি তরল পদার্থ থাকতে পারে, পানি থাকতে পারে, বাট জলীয় বাষ্প কি কোষের মধ্যে থাকতে পারে? গ্যাস কি কোষের মধ্যে থাকতে পারে? থাকতে পারে না। এখন এরা কই যাবে? এটা আসবে হচ্ছে এই ফাঁকা জায়গায়। এই ফাঁকা জায়গাটার নাম কি? ফাঁকা জায়গার নাম হচ্ছে পত্ররন্ধ্রীয় প্রকোষ্ঠ। এখন এই যে আমি নিচের নিম্নত্বক দেখাইছি, এই নিম্নত্বকের যদি আমরা মাইক্রোস্কোপিকলি খেয়াল করি, এই জায়গায় কিন্তু অনেক পোর আছে, এগুলারে কি বলতেছি আমরা? পত্ররন্ধ্র। ঠিক আছে, এই পত্ররন্ধ্রের পিছনেই পত্ররন্ধ্রীয় প্রকোষ্ঠগুলো থাকে। এখন এই পত্ররন্ধ্রগুলো যখন ফাঁকা হবে, যখন আলো পড়বে, তখন এই পত্ররন্ধ্রের মধ্যে দিয়ে এই গ্যাসটা বা জলীয় বাষ্পটা বের হয়ে যাবে। এই হচ্ছে আমাদের প্রস্বেদন। জাস্ট সিম্পলি কি প্রস্বেদন, প্রস্বেদন কেমনে হয়, জাস্ট একটা সিম্পল ওভারভিউ যে উদ্ভিদের বডিতে অতিরিক্ত পানি লাগতেছে। কেন পানি লাগতেছে? লবণের জন্য, লবণ অ্যাকোয়ার করার জন্য। এখন অতিরিক্ত পানি তো ক্ষতিকর, আমরা জানি যে কোনো কিছুই প্রয়োজনের অতিরিক্ত ক্ষতিকর হয়ে যায়। ঠিক তাই এটাও ক্ষতিকর হয়ে গেছে, এখন এটা বের করে দেওয়া লাগবে। কিভাবে বের করে দিবা? বের করে দেওয়ার জন্য সরাসরি পানি আকারে তো বের করে দেওয়া যায় না, বাষ্প আকারে বের করা লাগবে, এবং বের করার জন্য অবশ্যই কোনো ছিদ্র থাকা লাগবে। সেই ছিদ্রটা হচ্ছে পত্ররন্ধ্র, যেটা সকল উদ্ভিদের পাতাই আছে এবং পাতার নিম্ন ত্বকে বেশি থাকে। তোমরা এটা সবসময় খেয়াল থাকবা, পত্ররন্ধ্র সবসময় নিচের ত্বকে বেশি থাকে, উপরের ত্বকে থাকে না। কারণ কি? উপরের ত্বকে কিউটিকলের আবরণ থাকে। ঠিক আছে, তো এখন এই যে স্পঞ্জি প্যারেনকাইমা, স্পঞ্জি প্যারেনকাইমাতে আসার পরে এগুলো বাষ্পে পরিণত হয়। বাষ্পে পরিণত হয়ে অবস্থান নেয় কোথায়? অবস্থান নেয় হচ্ছে আমাদের পত্ররন্ধ্রীয় প্রকোষ্ঠে। পত্ররন্ধ্রীয় প্রকোষ্ঠ থেকে
থেকে পরবর্তীতে পত্ররন্ধ্রের মধ্যে দিয়ে বের হয়ে যায়। বাস, এই হচ্ছে আমাদের পত্ররন্ধ্রের মানে আমাদের প্রস্বেদনের একদম ওভারভিউ। নাও এখন প্রস্বেদন এর প্রকারভেদ কিংবা আরও কিছু ডিটেলস আমাদের জানা লাগবে। তারপরে পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়ার কৌশল সম্পর্কে আমাদের জানা লাগবে বা প্রভাবক সম্পর্কে জানা লাগবে। এইগুলো জানলে কিন্তু আমাদের এই চ্যাপ্টারটা মোটামুটি মানে প্রস্বেদন টপিকটা মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে, ঠিক না? এখন বিজ্ঞানী কার্টিস, এইটা তোমরা সবাই শুনছো, বিজ্ঞানী কার্টিস উনি প্রস্বেদনরে কি বলছে? প্রস্বেদনরে বলছে হচ্ছে প্রয়োজনীয় অমঙ্গল বা নেসেসারি ইভিল। কেন বলছে বলো তো? প্রয়োজনীয় অমঙ্গল বা নেসেসারি ইভিল। দেখো এই জায়গায় দুইটা কথা আছে, একটা হচ্ছে প্রয়োজন, আবার আর একটা কথা হচ্ছে অমঙ্গল। এখন প্রয়োজনীয় অমঙ্গল কেন বলা হয়েছে? ধরো উদ্ভিদ অনেক পরিমাণে পানি শোষণ করছে, এখন এই পানিটা যদি বের করে না দিতে পারে তাহলে কি সে মারা পড়বে? উদ্ভিদের কোষের ভিতরে কাজগুলো ঠিকঠাক মতো হবে না, ঠিক না? তাইলে এটা কি অবশ্যই প্রয়োজন প্রস্বেদন। এখন যদি ধরো বের করে দিতে দিতে বেশি বের করে দিল, ধরো তোমার 1 লিটার প্রয়োজন, ওই 1 লিটারও রাখলো না, ওইটাও বের করে দিল, তখন কি কোষ মারা যাবে না? উদ্ভিদটা কি নিস্তেজ হয়ে পড়বে। এই উদ্ভিদ নিস্তেজ হয়ে পড়ার এই প্রক্রিয়াটারে বলা হয় হচ্ছে উইল্টিং। উইল্টিং বা নেতিয়ে পড়া। এই প্রসেস হবে। তো তাইলে দেখো একদিকে এটা আমাদের নেসেসারি, যদি নেসেসারির চেয়ে বেশি হয়ে যায় তাহলে আবার এটা অনেক এভিল হয়ে যাবে, অনেক খারাপ অবস্থা হয়ে যাবে, অমঙ্গল হবে। এই কারণে বিজ্ঞানী কার্টিস এটারে বলছে প্রয়োজনীয় অমঙ্গল। এটা খ নাম্বারের প্রশ্নে আসে অনুধাবনমূলকে। তোমরা নিজেরা হচ্ছে আমি যেটুকু বললাম এইটুকুই হচ্ছে লিখবা, আর গাইড বা বিভিন্ন সাপ্লিমেন্ট থেকে খ নাম্বারের কোশ্চেন থেকে তোমরা দেখে নিবা যে ওরা কীভাবে সাজায় গুছায় অ্যান্সার করছে। না এখন আসো হচ্ছে প্রকারভেদে। প্রস্বেদনের কয় প্রকার আছে বলো তো? প্রকারভেদ, প্রকারভেদ প্রথমে আছে হচ্ছে পত্ররন্ধ্রীয় প্রস্বেদন। পত্ররন্ধ্রীয় প্রস্বেদন। তারপরে আছে হচ্ছে কিউটিকুলার প্রস্বেদন বা ত্বকীয় প্রস্বেদন। এবং 3 নম্বরে আছে হচ্ছে লেন্টিকুলার প্রস্বেদন। ঠিক আছে, তো এখন পত্ররন্ধ্রীয় প্রস্বেদন যেটা আছে এটা কার মাধ্যমে হয়? এটা অবশ্যই পত্ররন্ধ্রের মাধ্যমে হয়। এটা কিন্তু আমরা নাম শুনেই বুঝতে পারছি যে পত্ররন্ধ্রীয় প্রস্বেদন কার মাধ্যমে হয়। পত্ররন্ধ্রীয় প্রস্বেদন হয় হচ্ছে পত্ররন্ধ্রের মাধ্যমে। এখন শতকরা কত ভাগ আমরা যদি বলি শতকরা হিসাবে, টোটাল প্রস্বেদনের 95 থেকে 98% প্রস্বেদন হয় হচ্ছে আমাদের এই পত্ররন্ধ্রীয় প্রস্বেদনের মাধ্যমে। তারপরে আছে ত্বকীয় কিংবা কিউটিকুলার প্রস্বেদন। এর মাধ্যমে কতটুকু প্রস্বেদন হয়? এর মাধ্যমে হয় হচ্ছে 2 থেকে 5% প্রস্বেদন। এবং অবশেষে আসছে লেন্টিকুলার প্রস্বেদন। এর মাধ্যমে হয় 1% বা তারও কম প্রস্বেদন। এখন বলো তো সবচেয়ে বেশি প্রস্বেদন কার মাধ্যমে হইতেছে? সবচেয়ে বেশি প্রস্বেদন হইতেছে পত্ররন্ধ্রের মাধ্যমে। পত্ররন্ধ্র কই থাকে? পাতায় থাকে। তাইলে এখন সিম্পলি যদি তোমার কোশ্চেন করা হয় যে উদ্ভিদের প্রস্বেদনের মূল অঙ্গ কোনটা, অবশ্যই পাতা, কারণ পাতার মাধ্যমেই 95% থেকে হচ্ছে 98% প্রস্বেদন হইতেছে। তাইলে প্রস্বেদনের মূল অঙ্গ কোনটা? প্রস্বেদনের মূল অঙ্গ হচ্ছে পাতা। নাও এখন আসো কিউটিকুলার প্রস্বেদন। কিউটিকুলার প্রস্বেদন কি? কিউটিকুলার প্রস্বেদন হয় হচ্ছে উদ্ভিদের ত্বক দিয়ে। আমরা কিছুক্ষণ আগেই দেখলাম যে উদ্ভিদের ত্বকের উপরে ধরো এটা হচ্ছে উদ্ভিদের বহিত্বক বা এপিডার্মিস, এর উপরে একটা আবরণ ছিল। কিসের আবরণ? কিউটিকলের আবরণ। কিউটিকল কি আমি কিছুক্ষণ আগেই বলছি। তো সাপোজ এগুলো হচ্ছে কিউটিকলের আবরণ। এখন এই কিউটিকলের আবরণ ভেদ করে, এটা তখন আমি পাতার ক্ষেত্রে দেখাইছিলাম না, বাট পাতা ছাড়াও আমাদের সম্পূর্ণ ত্বকেই কিন্তু কিউটিকল থাকে, ঠিক আছে? তো উদ্ভিদেরও সেরকমই সম্পূর্ণ ত্বকে কিউটিকল থাকে। এখন এই পত্ররন্ধ্র বাদে পাতার কিউটিকল কিংবা বডির অন্যান্য অংশের যে কিউটিকলগুলো আছে, ওই কিউটিকলগুলো ভেদ করে যেটুক পানি বের হইতে পারে ওইটারে বলতেছি হচ্ছে আমরা কিউটিকুলার প্রস্বেদন, ঠিক আছে?
কিউটিকল কি, কাইটিন কি, এটা কিন্তু আমরা কিছুক্ষণ আগেই দেখছি। আচ্ছা, এখন মরুজ উদ্ভিদের ক্ষেত্রে কি হয়? ধরো মরু অঞ্চলে যে উদ্ভিদ, মরুভূমি, মরুভূমিতে পানি কম থাকে না বেশি থাকে? অবশ্যই পানির পরিমাণ অনেক কম। এখন যেহেতু পানি কম, তাহলে উদ্ভিদ কি ট্রাই করবে, যে যেহেতু আমার আছেই কম, এটারে কি আরও কমানো যাবে না, প্রশেদন কমানো লাগবে। এখন পত্ররন্ধ্রের মাধ্যমে তো প্রশেদন হইতেইছে, তাইলে কিউটিকুলার প্রশেদনও যদি 2 থেকে 5% হয়, এইটুক লসও কিন্তু উদ্ভিদের জন্য অনেক লস। এই কারণে উদ্ভিদ কি করে, তার যে কিউটিকল আছে, এই কিউটিকলের আবরণ অনেক পুরু করে। ধরো স্বাভাবিক উদ্ভিদে এইটুক আছে কিউটিকলের আবরণ, অনেক পুরু করে দেয় কিউটিকলের আবরণ, অনেক মোটা। তাহলে এই মোটাটা দিয়ে হচ্ছে পানি বের হইতে পারবে না, তাইলে তার পানি লস কম হবে। এই কারণে মরুজ উদ্ভিদে তুলনামূলক কিউটিকল অনেক পুরু হয়, যার কারণে কিউটিকুলার প্রশেদন অনেক কম হয়। আর আর্দ্র পরিবেশে, যেমন বাংলাদেশের মতো পরিবেশের কথা চিন্তা করো, যে জায়গায় প্রচুর বৃষ্টিপাত হইতেছে অ্যান্ড অনেক আর্দ্র পরিবেশ, এরকম পরিবেশে কিউটিকলের আবরণ থাকে অনেক পাতলা, হালকা একটা কিউটিকলের আবরণ থাকে। এই কিউটিকলের আবরণ দিয়ে অনেক পরিমাণে পানি, 2 থেকে 5% পানি বের হয়ে যাইতে পারে, ব্যাস। এখন লেন্টিকুলার প্রশেদন, লেন্টিকুলার প্রশেদনের আগে জানা লাগবে লেন্টিকল কি জিনিস, ঠিক না? আমরা লেন্টিকুলার দিয়ে বুঝতেছি যে লেন্টিসেল নামক কিছু একটার মধ্য দিয়ে এই প্রশেদনটা হয়, যেই কারণে আমরা এটারে বলতেছি হচ্ছে লেন্টিকুলার প্রশেদন। এখন লেন্টিকুলার কি? দেখো, লেন্টিকল হচ্ছে আমাদের উদ্ভিদের ভিতরে থাকে। সাপোজ ধরো এটা একটা উদ্ভিদ, আচ্ছা আমি একটু মুছে দেই, দিয়ে আবার ভালো করে আঁকাই। ধরো এটা একটা উদ্ভিদ, একদম ছোট অবস্থায় আছে। এখন এই উদ্ভিদটা ধীরে ধীরে বড় হবে। এর বৃদ্ধি কোন কোন দিকে হইতে পারে? এক হচ্ছে ধরো প্রস্থ বরাবর বড় হইতে পারে, এরকম বড় হওয়া। আর একটা হচ্ছে সে উপর নিচে দৈর্ঘ্য বরাবর বড় হইতে পারে, ঠিক না? ধরো অনেক বড় হইলো, হয়ে এরকম একটা অবস্থা হইলো। এখন এর কোন কোন দিকে বড় হয়েছে বলো তো? প্রথমে এর উপরে নিচে বাড়ছে, এই জায়গা থেকে যতটুক দৈর্ঘ্য ছিল তার থেকে এর দৈর্ঘ্য বাড়ছে, প্লাস এর প্রস্থ বাড়ছে, এই জায়গায় যতটুক মোটা ছিল তার থেকে অনেক বেশি মোটা হয়েছে। এখন এই যে উপরে নিচে বৃদ্ধি, অর্থাৎ দৈর্ঘ্য বৃদ্ধি, উদ্ভিদের উচ্চতা বৃদ্ধি, এই বৃদ্ধিটারে বলা হয় হচ্ছে প্রাথমিক বৃদ্ধি বা প্রাইমারি বৃদ্ধি। আর উদ্ভিদের প্রস্থ বরাবর মোটা হওয়া যেটা, এটারে বলা হয় হচ্ছে গৌণ বৃদ্ধি। ঠিক আছে, এই যে গৌণ বৃদ্ধি হইলো, এই গৌণ বৃদ্ধি হওয়ার ফলে উদ্ভিদের এই জায়গায় যে বাকলগুলো ছিল, সাপোজ সব উদ্ভিদ তো বাকল আছে না, তো এই বাকলগুলা ফেটে যায় স্বাভাবিকভাবে। ধরো অনেক মোটা হইতেছো, তার বাকল যেটুক ছিল বাকল তাহলে ফেটে যাবে না, ঠিক সেরকমই এই জায়গায় বাকলগুলা ফেটে যায়। এই বাকলগুলো যে ফেটে গেল, এই ফাটা জায়গায় একটা ফাঁকা অংশ তৈরি হলো না, এই ফাঁকা অংশটারে বলা হয় হচ্ছে লেন্টিকল বা লেন্টিসেল। এই লেন্টিসেলের মধ্যে দিয়ে যে পানি বের হয়ে যায় সেগুলারে বলা হয় হচ্ছে লেন্টিকুলার প্রশেদন। তো আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো, কোনো প্রবলেম হয় নাই লেন্টিকুলার প্রশেদন পর্যন্ত, ঠিক আছে? আচ্ছা, এখন এই লেন্টিকল নামটা যে আসছে লেন্টিসেল, কেন নামটা আসছে লেন্টিসেল? দেখো, লেন্টিসেল এটা মেইনলি গ্রিক দুইটা ওয়ার্ড থেকে আসছে, একটা হচ্ছে লেন্স, বুঝছো, একটার অর্থ হচ্ছে লেন্স আর একটা হচ্ছে সেল। এখন লেন্স কীরকম হয়? লেন্সের আকৃতি এরকম হয় না, তোমরা পড়ে আসো উত্তল লেন্স, তো এই লেন্সের মতো দেখা যায়, এই কারণে বলা হয় হচ্ছে লেন্টিকল। এবং এছাড়াও এই যে ফেটে গেল বাকল, এইগুলারে বলা হয় হচ্ছে কর্ক টিস্যু, বুঝছো, কর্ক ক্যাম্বিয়াম টিস্যু। এই কর্কের অর্থই হচ্ছে মেইনলি বাকল, তো এই বাকলগুলা ফেটে যায়, অর্থাৎ কর্ক টিস্যুর ওই জায়গায় ফেটে যায়। যদি তোমরা বই খেয়াল করো, বইয়ে সুন্দর ভাষায় লেখা আছে, ওই জায়গায় বুঝতে পারবা যে জায়গায় কর্ক টিস্যু আর লেন্টিসেল নিয়ে বলা হয়েছে। তো এই হচ্ছে লেন্টিসেল। কী কারণে হয়? উদ্ভিদের গৌণ বৃদ্ধির ফলে, প্রস্থে বাড়ার ফলে বাকল ফেটে যায়, কীরকম আকৃতির ফাঁকা জায়গা তৈরি হয়, লেন্স আকৃতির ফাঁকা জায়গা তৈরি হয়, সেই কারণে এটার নাম দিচ্ছি আমরা লেন্টিসেল। এবং এর মধ্য দিয়ে যে পানি বের হয়ে যায় সেটারে বলতেছি আমরা লেন্টিকুলার প্রশেদন। সো এ পর্যন্ত আশা করি ঠিকঠাক। চলো আমরা নেক্সট টপিকে আগাই, পরবর্তী টপিক।
আচ্ছা, পরবর্তী টপিক কি আছে? পরবর্তী টপিক আছে হচ্ছে আমাদের আচ্ছা, পরবর্তী টপিক হচ্ছে স্টোমাটা। আচ্ছা, স্টোমাটাতে যাওয়ার আগে লেন্টিকুলার প্রশোধন সম্পর্কে আর একটা খুব ইম্পর্টেন্ট ইনফো আছে। সেই ইনফোটা কি? সেই ইনফোটা হচ্ছে যে লেন্টিকুলার প্রশোধন দিবারাত্রি সমভাবে চলে। অর্থাৎ আমাদের যে কিউটিকুলার প্রশোধন কিংবা পত্ররন্ধ্রীয় প্রশোধন, পত্ররন্ধ্রীয় প্রশোধন তো রাতে অফ থাকে, কারণ রাতে আমাদের পত্ররন্ধ্রগুলো বন্ধ থাকে। এখন কিউটিকুলার প্রশোধনও দিবারাত্রি সমভাবে হইতে পারে না। বাট এই যে লেন্টিকুলার প্রশোধনটা আছে, এই লেন্টিকুলার প্রশোধন দিনেও যে পরিমাণে হয়, রাতেও ঠিক একই পরিমাণে হয়। তো সব সময় একটা কন্টিনিউয়াস রেটে হইতেছে, এই কারণে লেন্টিকুলার প্রশোধনেও কিন্তু একদম কম পরিমাণে পানি বের হয় না। আশা করি বুঝতে পারছো। নাও আসি আমরা স্টোমাটাতে। স্টোমাটা, স্টোমাটার বাংলা কি? স্টোমাটার বাংলা হচ্ছে পত্ররন্ধ্র। নাও স্টোমাটা বা পত্ররন্ধ্র কি? এখন পত্ররন্ধ্র হচ্ছে আমাদের উদ্ভিদের পাতার এপিডার্মিসে বা বহিত্বকে যে সূক্ষ্ম ছিদ্র আছে, দুইটা রক্ষীকোষ দিয়ে বেষ্টিত, ওই ছিদ্রপথটারই বলতেছি হচ্ছে আমরা স্টোমাটা। তো চলো আমরা একটা স্টোমাটা আঁকার চেষ্টা করি। তো এই হচ্ছে আমাদের একটা রক্ষীকোষ, মানে দুইটা রক্ষীকোষ দুই পাশে। এই রক্ষীকোষের ভিতরে কি কি থাকবে? রক্ষীকোষের বৈশিষ্ট্য মনে রাখবো। রক্ষীকোষের ভিতরে একটা সুস্পষ্ট নিউক্লিয়াস থাকবে, এই হচ্ছে একটা সুস্পষ্ট নিউক্লিয়াস দুইটায়। তারপরে অসংখ্য মাইটোকন্ড্রিয়া থাকবে, সবগুলোতেই অসংখ্য মাইটোকন্ড্রিয়া থাকবে। জাস্ট আঁকাইলা বুঝাইলাম। এবং সাইটোপ্লাজম কেমন থাকবে? সাইটোপ্লাজম থাকবে ঘন। কেন ঘন থাকা লাগবে? দেখো একটু চিন্তা করো, এই জায়গায় অনেকগুলো মাইটোকন্ড্রিয়া আছে। আমরা কি জানি? মাইটোকন্ড্রিয়া বেশি থাকলে সেই জায়গায় কি হবে? শ্বসন হবে, ঠিক না? সালোক সংশ্লেষণ হবে। এখন এটিপি উৎপন্ন হবে। তো এইগুলো, সরি, ক্লোরোপ্লাস্ট থাকলে এটিপি, সরি আমি এই জায়গায় একটু ভুল বলছি সম্ভবত। এই জায়গায় যে আমি বহু মাইটোকন্ড্রিয়া বলছি, এটা আমার স্লিপ অফ টাং ছিল। এই জায়গায় হবে হচ্ছে বহু ক্লোরোপ্লাস্ট থাকে। তাহলে একটা সুস্পষ্ট নিউক্লিয়াস এবং অনেক বেশি ক্লোরোপ্লাস্ট থাকে। এখন ক্লোরোপ্লাস্ট থাকলে সে জায়গায় কী হবে? সালোক সংশ্লেষণ হবে অবশ্যই। তো সালোক সংশ্লেষণের জন্য কি অনেকগুলো এনজাইম দরকার। তো এখন যে জায়গায় অনেক বেশি পরিমাণে ক্লোরোপ্লাস্ট আছে, যে জায়গায় অনেক বেশি পরিমাণে সালোক সংশ্লেষণ হইতেছে, সেই জায়গায় অবশ্যই অনেক বেশি পরিমাণে এনজাইম থাকা লাগবে সাইটোপ্লাজমে। তো সাইটোপ্লাজমে যেহেতু অনেক বেশি পরিমাণে এনজাইম থাকে, এই এনজাইম থাকার কারণে সাইটোপ্লাজম থাকে অনেক ঘন। সো অনেক ঘন সাইটোপ্লাজম থাকবে। আশা করি এ পর্যন্ত বুঝতে পারছো। এবং এই যে আমাদের দুইটা রক্ষীকোষ আছে, রক্ষীকোষের পাশ দিয়ে কিন্তু অনেক পরিমাণে স্বাভাবিক কোষগুলো থাকবে। এই আশপাশ দিয়ে ধরো অনেক কোষ আছে, কোষগুলো আঁকালাম না, আমরা জাস্ট বুঝাইলাম যে আশপাশে অনেক কোষ আছে, বাস। এখন যেহেতু ক্লোরোপ্লাস্ট আছে, তাহলে এই রক্ষীকোষগুলো কী করবে বলো তো? এই রক্ষীকোষগুলো হচ্ছে অনেক খাদ্য তৈরি করবে। এখন এই যে আমাদের পত্ররন্ধ্র, ওই পত্ররন্ধ্রটা কোন টাইমে সবচেয়ে বেশি পরিমাণে খোলা থাকে বা বন্ধ থাকে? এটা আমরা সবাই জানি যে দিনের বেলা খোলা থাকে এবং রাতের বেলা বন্ধ থাকে, ঠিক না? এখন কথা হচ্ছে যে দিনের কোন টাইমটাতে সবচেয়ে বেশি পরিমাণে খোলা থাকে এবং আচ্ছা, দিনের ক্ষেত্রে সকাল 10টা থেকে 11টা এবং বিকাল 2টা থেকে 3টা, এই টাইমে এই পত্ররন্ধ্র সম্পূর্ণ পরিমাণে খোলা থাকে, পূর্ণ খোলা থাকে। এবং রাতে কি থাকে? রাতে বন্ধ থাকে। তাইলে এই যে 10টা থেকে 11টা, 2টা থেকে 3টা এবং রাত, এই সময়গুলা বাদে বাকি সময়গুলোতে পত্ররন্ধ্র আংশিক খোলা থাকে, পূর্ণ খোলাও থাকে না, পূর্ণ বন্ধও থাকে না, আংশিক পরিমাণে খোলা থাকে এবং বেশিরভাগ জায়গায় বন্ধ থাকে, ঠিক আছে? এখন এই পত্ররন্ধ্রের মধ্য দিয়ে কি কি কাজ সংগঠিত হয় আমাদের? তো
এই অধ্যায়ের শুরুতে আমরা উদ্ভিদের ফিজিওলজিক্যাল প্রসেস বা শারীরবৃত্তীয় প্রক্রিয়া যেই কয়টা দেখছিলাম, টোটাল 4টা প্রক্রিয়া দেখছিলাম, লবণ পরিশোষণ, প্রস্বেদন, সালোক সংশ্লেষণ এবং শ্বসন। এই 4টার মধ্যে 3টা প্রক্রিয়া, অর্থাৎ লবণ পরিশোষণের বাদে যে 3টা থাকে, প্রস্বেদন, সালোক সংশ্লেষণ এবং শ্বসন, এই সবগুলাই কিন্তু এই পত্ররন্ধ্রের সাথে রিলেটেড সামহাও। কিভাবে রিলেটেড দেখো, এই যে পত্ররন্ধ্র ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গা দিয়ে কি হইতেছে, জলীয় বাষ্প বের হয়ে যাইতেছে। যেহেতু জলীয় বাষ্প বের হয়ে যাইতেছে, এটা কি প্রস্বেদন, মানে পত্ররন্ধ্র কাজে লাগতেছে। তারপর সালোক সংশ্লেষণের কথা চিন্তা করো, সালোক সংশ্লেষণের জন্য আমাদের কি অপরিহার্য, কার্বন ডাই অক্সাইড অপরিহার্য, ঠিক না? তো কার্বন ডাই অক্সাইড প্রবেশ করতেছে কার মধ্য দিয়ে, কার্বন ডাই অক্সাইড প্রবেশ করতেছে আমাদের এই ইয়ের মধ্য দিয়ে, পত্ররন্ধ্রের মধ্য দিয়ে। সো এটা সালোক সংশ্লেষণের কাজে লাগতেছে। আর শ্বসনের জায়গায় কি হইতেছে, শ্বসনে উদ্ভিদ অক্সিজেন গ্রহণ করতেছে এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করতেছে। দেখো আমি কিন্তু শ্বসন বলছি, তোমরা আবার ভাইবো না তোমরা এতদিন পড়ে আসছো না সালোক সংশ্লেষণ হ্যান ত্যান, উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে অক্সিজেন ত্যাগ করে, মানুষের উল্টা। ঠিক আছে, বাট শ্বসনের ক্ষেত্রে কিন্তু তা না। শ্বসনে উদ্ভিদ হোক প্রাণী হোক যাই হোক না কেন, তারা কার্বন ডাই অক্সাইড ত্যাগ করবে এবং অক্সিজেন গ্রহণ করবে। সো এই যে ত্যাগ গ্রহণের প্রক্রিয়া বা গ্যাসীয় বিনিময়ের প্রক্রিয়া, এই গ্যাসীয় বিনিময়ের প্রক্রিয়াও কিন্তু এই পত্ররন্ধ্রের মধ্য দিয়েই হইতেছে। সো এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা ঠিক আছে, তো এখন বইয়ে একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেওয়া আছে, অনেক লেম লাগছে যদিও, যে স্টোমাটা বা পত্ররন্ধ্র এবং স্ট্রোমা বা ম্যাট্রিক্স বা ধাত্র, এই দুইটার মধ্যে পার্থক্য লিখছে। পোলাপাইন কি এটুকু বুঝবে না? অবশ্যই বুঝবে। তো আমরা দেখি যে স্ট্রোমা, এই স্ট্রোমা কি এবং ভার্সেস স্টোমাটা কি। স্টোমাটা বলো তো, এটা তোমরা পারবে না। স্টোমাটা কি? স্টোমাটা হচ্ছে পত্ররন্ধ্র, মানে এটা একটা ফাঁকা জায়গা, ছিদ্র। এই ছিদ্রর দুই পাশে কি আছে? ছিদ্রর দুই পাশে দুইটা রক্ষী কোষ আছে, এটাই হচ্ছে পত্ররন্ধ্র বা স্ট্রোমাটা। আর এই স্ট্রোমা কি? স্ট্রোমা হচ্ছে আমরা যে ক্লোরোপ্লাস্ট দেখছি, ক্লোরোপ্লাস্টের ভিতরে যে তরল আঠালো পদার্থ ছিল কলোয়েডাল, এই পদার্থটাই হচ্ছে স্ট্রোমা বা ধাত্র। এর আগে আমরা মাইটোকন্ড্রিয়া পড়ার সময় আমরা এটারে বলি হচ্ছে ম্যাট্রিক্স, আর ক্লোরোপ্লাস্ট এটা হয়ে যায় হচ্ছে স্ট্রোমা। তো এই দুইটার মধ্যে কিন্তু হিউজ পার্থক্য, একটা জাস্ট একটা ছিদ্র এবং আর একটা হচ্ছে মেইনলি অর্ধতরল পদার্থ, আঠালো একটা পদার্থ। এখন এই অর্ধতরল পদার্থের ভিতরে কি কি থাকবে বলো তো? এই জায়গায় প্রোটিন থাকবে, গ্লুকোজ থাকবে, তারপরে বিভিন্ন ভিটামিন থাকবে, পানি থাকবে, অনেক কিছুই থাকবে। বাট এই জায়গায় কী থাকবে? এই জায়গায় তো কিছুই থাকবে না, এটা জাস্ট একটা ছিদ্র, দুই পাশে দুইটা কোষ থাকবে, এইটুকুই ব্যাস। হ্যাঁ, এখন আমাদের সবচেয়ে ইন্টারেস্টিং জায়গা যে পত্ররন্ধ্র খোলা আর বন্ধ হওয়ার কৌশল। পত্ররন্ধ্র কীভাবে খোলে এবং পত্ররন্ধ্র কীভাবে বন্ধ হয়, এটাই হচ্ছে এই টপিকের মূল আকর্ষণ বা মেইন থিম। দেখো এই যে প্রস্বেদন কী, কয় ধরনের প্রস্বেদন, এগুলো তো তোমরা রিডিং পড়লেই পারতেছিলা। বাট মেইন প্রবলেম কোন জায়গায়? পত্ররন্ধ্র খোলা আর বন্ধ হওয়ার কৌশলে, কারণ এই জায়গায় বেশ কিছু ক্রিটিক্যাল জিনিস আছে। তো সাপোজ আমরা দুইটা কন্ডিশন দেখবো এই জায়গায়। একটা হচ্ছে পত্ররন্ধ্রের শিথিল অবস্থা, ধরো এটা হচ্ছে দুইটা রক্ষী কোষ, এটা শিথিল অবস্থা। এটা তুমি চিন্তা করো একটা পানির পাইপের মতো। এখন এইটার ভিতরে যদি তুমি পানি প্রবেশ করো, অনেক বেশি পরিমাণে পানি প্রবেশ করাইলা, কিভাবে পানি প্রবেশ করাইলা? অবশ্যই অন্ত অভিস্রবণ। অন্ত অভিস্রবণ মানে কি? কোষের ভিতরে পানি প্রবেশ করা, অভিস্রবণ প্রক্রিয়া, এই হচ্ছে অন্ত অভিস্রবণ। তাহলে এটা কি হবে? এটা ফুলে যাবে, এই যেরকম ফুলে গিয়ে বেঁকে যাবে, দুইটাই দুই পাশ থেকে বেঁকে গেল। বেঁকে যাওয়ার ফলে কি, এই যে ছিদ্র খুলে গেল, প্রথমে বন্ধ ছিল ছিদ্র, এখন ছিদ্র খুলে গেল। বুঝতে পারছো না? তোমরা নিজেরাই একটু হচ্ছে ট্রাই করে দেখবা যে 5 টাকা দামের কিছু বেলুন পাওয়া যায় এরকম লম্বা। আমরা আগে ছোটোবেলায় হচ্ছে ওটা ফু দিয়ে ছেড়ে দিলে বাঁশি লাগানো থাকতো, বাঁশির মতো অনেক শব্দ করে ফরফর করে উড়ে যাইতো। ওই টাইপের বেলুন যদি পাও তোমরা, লম্বা কোনো বেলুন, সেই বেলুনের ভিতরে প্রথমে কি সোজা থাকে একদম, বাট ওর ভিতরে যদি তুমি বাতাস ভরো, অনেক বেশি পরিমাণে প্রেশার দাও, তাহলে ধীরে ধীরে বেলুনটা বেঁকে যাওয়া শুরু করে। ঠিক আছে, ঠিক সেরকমই এই জায়গায় যখন এটা শিথিল অবস্থায় আছে, সোজা হয়ে আছে, দুইটা একসাথে লটকানো, বাট এর ভিতরে যখন তুমি অন্তঃবিস্রবণ প্রক্রিয়ায় পানি প্রবেশ করাইলা, অনেক পানির কারণে ফুলে গেল, ফুলে গিয়ে ফাঁকা হয়ে গেল। কারণ বিষয়টা ঠিক এরকম যে হচ্ছে ধরো এটা হচ্ছে স্বাভাবিক অবস্থা, মাঝখানে ছিদ্র অফ,
এখন এর ভিতরে দুই পাশের দুই ইয়েতে যদি তুমি পানি দাও, তো পানি দিতে 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 এর উপর অনেক প্রেশার তৈরি হবে এবং একটা সময় এরকম দুইটাই বাঁকা হয়ে যাবে, বাঁকা হয়ে মাঝখানে একটা ফাঁকা জায়গা তৈরি করবে, এটাই হচ্ছে পত্ররন্ধ্র খুলে যাবে। আবার যখন এর ভিতর থেকে তুমি পানি বের করে নিবে তখন আবার সোজা হয়ে যাবে, তখন আবার এটারে কি বলবো আমরা, পত্ররন্ধ্র অফ হয়ে গেছে। তাইলে এর ভিতর থেকে আবার যখন পানি বের হয়ে যাবে, অর্থাৎ বহি অভিস্রবণ হবে, বহি অভিস্রবণ, তখন আবার সেই আগের অবস্থায় ফিরে আসবে। আর এটারে কি অবস্থা বলছিলাম, শিথিল অবস্থা। তাহলে এটারে কি বলবো, এটারে বলবো হচ্ছে স্ফীত অবস্থা। এই পত্ররন্ধ্রের এই স্ফীত অবস্থা এবং শিথিল অবস্থা এই দুইটাই মেইনলি আমাদের পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। এখন এই যে খোলা ও বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে, এইটুক দেখে মনে হইতেছে না যে হ্যাঁ ভাই বললো ক্রিটিক্যাল বিষয় আছে, বাট এটা সিম্পল, এইটুক জাস্ট, এইটুক না, মাত্র শুরু হচ্ছে। তো চলো শুরু করি। এখন পত্ররন্ধ্র কিভাবে খোলে কিভাবে বন্ধ হয় এই মতামত দিছে অনেকগুলো বিজ্ঞানী, বাট এর মেইন থিম হচ্ছে এই খোলা বন্ধ হওয়ার মেইন থিম হচ্ছে স্ফীত অবস্থা এবং শিথিল অবস্থা। এই যে মেইন থিম দিছে, এই মেইন থিম দেওয়া বিজ্ঞানীর নাম হচ্ছে বিজ্ঞানী এইচ ভন মোল। এইচ ভন মোল। এই বিজ্ঞানী বলছে যে পত্ররন্ধ্রের স্ফীত অবস্থা এবং শিথিল অবস্থায় নিয়ন্ত্রণ করে পত্ররন্ধ্রের খোলা এবং বন্ধ হওয়া। তারপরে আরও কয়েকজন বিজ্ঞানীর মতবাদ আমরা দেখব। দুইতে আছে হচ্ছে মিস্টার লয়েড, FE লয়েড। এই বিজ্ঞানী যে মতামত দিছে এই মতবাদের নাম হচ্ছে স্টার্চ সুগার মতবাদ। স্টার্চ সুগার মতবাদ। স্টার্চ সুগার মতবাদে কি বলা হইতেছে যে স্টার্চ কি, স্টার্চ স্টার্চ বা শ্বেতসার, এটা হচ্ছে এক ধরনের শর্করা বা বলতে গেলে পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড। এখন এর সম্পর্কে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন হলো এই স্টার্চ বা পলিস্যাকারাইড এটা কই থাকে, এটা থাকে হচ্ছে ভাতে। এখন বলো তো ভাত কি পানিতে দ্রবণীয়? পানিতে কি গুলে যায় চিনির মতো লবণের মতো? না, গলে না কিন্তু, তার মানে কি এটা পানিতে অদ্রবণীয়। এখন এই স্টার্চ যেহেতু পানিতে অদ্রবণীয়, তাইলে কোনো কিছু যদি পানির ভিতরে গুলে যায় বা দ্রবণীয় হয় তাইলে তার অসমোটিক প্রেশার দিতে পারে বা অভিস্রবণিক চাপ, সে আশেপাশের দেওয়ালে চাপ দিতে পারে। বাট এ তো গলেই নাই, এ কই যাবে, একদম নিচে পড়ে যাবে, ঠিক না? তুমি যদি এক গ্লাস পানির মধ্যে ভাত ছেড়ে দাও সেটা কই হবে, একদম তলানিতে জমা পড়বে। তাইলে কি এই আশেপাশের দেয়ালে কোনো চাপ দিতে পারবে, অভিস্রবণীয় চাপ দিতে পারবে? যেহেতু গলেই নাই, দ্রবীভূতই হয় নাই, তাইলে সে কিন্তু কোনো প্রেশার দিতে পারবে না। তাইলে এখন আমি যদি বলি অসমোটিক প্রেশার বা অভিস্রবণীয় চাপ, অসমোটিক প্রেশার, এই অসমোটিক প্রেশার কি তাহলে বাড়বে না কমবে? স্বাভাবিকভাবেই কমে যাবে, কমে গেল অসমোটিক প্রেশার। কারণ কি, এ চাপ দিতে পারতেছে না। এখন অসমোটিক প্রেশার যদি কমে যায় তাইলে আমাদের একটা বিশেষ রুল আছে, সেই রুলটা হচ্ছে কম চাপের জায়গা থেকে বেশি চাপের জায়গার দিকে, কম অসমোটিক প্রেশারের জায়গা থেকে বেশি অসমোটিক প্রেশারের জায়গা থেকে হচ্ছে পানি যায়, পানি ধাবিত হয়। এই অসমোটিক প্রেশারের উপরে ভিত্তি করে, কম বেশির উপরে ভিত্তি করে দুইটা খুব সুন্দর নাম আছে। একটা হচ্ছে দ্রবণে বলা হয় হাইপোটোনিক দ্রবণ, হাইপোটোনিক দ্রবণ মানে এ কম অসমোটিক প্রেশার দিতে পারে, এবং আর একটা হচ্ছে হাইপারটোনিক দ্রবণ, হাইপারটোনিক দ্রবণ। এই হাইপারটোনিক দ্রবণ বেশি পরিমাণে প্রেশার দিতে পারে। তখন ধরো যে এই দুইটা কোষ দুইটা ভাগ করা আছে, এক পাশে হচ্ছে হাইপোটোনিক আছে অর্থাৎ যে কম প্রেশার দিতে পারে, এবং এক পাশে হচ্ছে হাইপারটোনিক যে বেশি প্রেশার দিতে পারে। তাহলে এখন বলো তো স্বাভাবিকভাবেই বেশি প্রেশার যে দিতেছে আর কম প্রেশার যে দিতেছে এই দুজনের মধ্যে যদি একটা তুমি অর্ধবেদ্য পর্দা দিয়ে দাও তাহলে পানি কোন দিক থেকে কোন দিকে যাবে? খুব মনে হইতেছে না যে এই দিক থেকে এদিকে আসবে, বেশি থেকে কমের দিকে আসবে? বাট বিষয়টা সম্পূর্ণ উল্টা, পানি যাবে হচ্ছে হাইপোটোনিক থেকে হাইপারটোনিকের দিকে। অর্থাৎ কম অসমোলারিটির বা কম অসমোটিক প্রেশার দিতে পারতেছে এরকম কোনো জায়গা থেকে বেশি অসমোটিক প্রেশার দিতে পারতেছে এরকম কোনো জায়গার দিকে পানি যাবে। এখন
তুমি চিন্তা করো যে এই অসমোটিক প্রেশার যেহেতু কমে গেল, তাহলে একটা কোষ তো আর একা একা থাকে না, তার পাশে আর অনেক কোষ থাকে। যেমন আমরা যেহেতু দেখতেছি হচ্ছে ধরো পত্ররন্ধ্র, তো এটা হচ্ছে দুইটা রক্ষী কোষ। এখন রক্ষী কোষের পাশে আমি আরও অনেক কোষ আঁকাইছিলাম না, তো এর পাশে তো অনেক কোষগুলো আছে। এখন রক্ষী কোষের ভিতরের কথা নিয়ে আমরা কথা বলতেছি। তো রক্ষী কোষের ভিতরে যদি অসমোটিক প্রেশার কমে যায়, তাহলে বাইরের কোষগুলোতে তো অসমোটিক প্রেশার আগের মতোই আছে, তাহলে তুলনামূলক কি এখন এটার কমে গেছে, এটার বেশি, তাহলে কোষের ভিতর পানি কি হবে, এ পানি বের হয়ে আসবে বহি অবিস্রবণ প্রক্রিয়ায়, তাহলে পানি বের হবে, পানি বের হয়ে পাশের কোষে চলে যাবে। তাহলে এখন যদি পানি বের হয়ে যায়, তাহলে সেটা কি আবার শিথিল অবস্থায় তৈরি হবে, এরকম শিথিল অবস্থায় তৈরি হয়ে যাবে। তার মানে কি পত্ররন্ধ্র অফ, স্টোমাটা অফ। আমি আশা করি বুঝাইতে পারছি তোমাদের, ঠিক না? এখন চিন্তা করো যে এই স্টার্চ না থাকে যদি এই জায়গায় কি থাকতো, সুগার থাকতো বা চিনি থাকতো, সুগার, তাহলে সুগার কি পানিতে দ্রবণীয় হয়? অবশ্যই দ্রবণীয় হয়, দ্রবণীয়। তাহলে যেহেতু দ্রবীভূত হয়েছে, তার মানে কি অসমোটিক প্রেশার বেশি হবে না কম দিবে? অসমোটিক প্রেশার অবশ্যই বেশি দিবে। তাহলে অসমোটিক প্রেশার যদি বেশি দেয়, তাহলে এখন চিন্তা করো এটা হচ্ছে আমার রক্ষী কোষ, আর এর পাশে অনেক হাজার হাজার কোষ আছে। তাহলে এই জায়গায় অসমোটিক প্রেশার বেড়ে গেছে, এই জায়গায় অসমোটিক প্রেশার বেড়ে গেছে, তাহলে আশেপাশের কোষগুলো থেকে আমরা কি জানি কম প্রেশারের থেকে বেশি প্রেশারের দিকে যাবে। তাহলে আশেপাশের কোষগুলো থেকে পানি এই বেশি প্রেশার দিতেছে, এই জায়গায় চলে যাবে, পানি চলে গেল। এখন পানি যদি চলে যায় তাহলে কি, স্যার এটা হচ্ছে প্রথমে শিথিল অবস্থা ছিল দেখাইতেছিলাম, পানি ভিতরে চলে গেল, তাইলে কি এটা আবার স্ফীত অবস্থায় চলে আসবে, আবার ফাঁকা হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের স্টার্চ সুগার মতবাদ। এটা দিছিলেন হচ্ছে বিজ্ঞানী কে এফ ই লয়েড। ঠিক আছে, এখন দেখবো হচ্ছে বিজ্ঞানীর সায়ারির মতবাদ, পিএইচ মতবাদ। বিজ্ঞানী সায়ারির মতবাদ 3 নম্বরে। সায়েরি সাহেব কি বলছে দেখো, সায়েরি সাহেব মেইনলি পিএইচ ডিপেন্ডেন্টের কথা বলছে। উনি বলছে যে ধরো রাতের বেলা, সাপোজ নাইট, রাতের বেলা কি কোনো সালোক সংশ্লেষণ হয়? পত্ররন্ধ্র খোলা থাকে না। এখন এই পত্ররন্ধ্র কেন খোলা থাকে না, এইটাই উনি মেইনলি বলছে যে ধরো আলো নাই রাতের বেলা, তখন কি হইতেছে, মানে পত্ররন্ধ্র কেন খোলা থাকে না, এটা উনি বুঝাইতেছে যে রাতের বেলা কি সালোক সংশ্লেষণ হয় না, সালোক সংশ্লেষণ হয় না। এখন সালোক সংশ্লেষণ না হলে কোষের ভিতরে যে কার্বন ডাই অক্সাইডগুলো ছিল, কার্বন ডাই অক্সাইডগুলো কি গ্লুকোজে পরিণত হতে পারবে, কাজে লাগতে পারবে না? কার্বন ডাই অক্সাইড আছে, বাট সবসময় কিন্তু শ্বসন হইতেছে, শ্বসন বা রেসপিরেশন চলতেছে, শ্বসন চলে। তো শ্বসনের ফলে কি তৈরি হয় জানি আমরা, এটিপি তৈরি হয় এবং কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। সো কার্বন ডাই অক্সাইড তৈরি হইতেছে, তো যে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কি ধীরে ধীরে বাড়তেছে না? এখন কার্বন ডাই অক্সাইডের পরিমাণে যদি বাড়তে থাকে, তাহলে কোষের ভিতরে কি আছে, পানি আছে, এই পানির সাথে কার্বন ডাই অক্সাইড মিশ্রিত হবে, H2O + CO2। বলো এখন তাহলে কি অ্যাসিড তৈরি করবে? কার্বনিক অ্যাসিড তৈরি করবে, H2CO3। এখন এই H2CO3 কার্বনিক অ্যাসিড, অ্যাসিড তৈরি হলে কি হবে, পিএইচ কমে যাবে। অ্যাসিড তৈরি হলে পিএইচ কমে যাবে, পিএইচ লো, পিএইচ কততে আসবে, 7 থেকে 5-এ চলে আসবে। এখন যদি পিএইচ কমে যায় তাহলে কি হবে? পিএইচ যদি কমে যায় তাহলে চিনি যে ছিল সুগার, এই সুগার পরিণত হবে হচ্ছে স্টার্চে বা শ্বেতসারে। মানে এখন এই আগে এফি লয়েডের স্টার্চ সুগার মতবাদে চলে গেলাম। ও বললো যে পিএইচ কমে গেছে, পিএইচ কম হলে কি হবে, পিএইচ কম হলে সুগার থেকে শ্বেতসারে পরিণত হবে। তো সুগার থেকে যদি শ্বেতসারে পরিণত হয়, তাহলে সুগার কি ছিল, দ্রবণীয়, মানে অসমোটিক প্রেশার বেশি দিতেছিল, বাট হুট করে এটা শ্বেতসারে পরিণত হয়ে গেছে, এখন অসমোটিক প্রেশার বেশি দিতে পারতেছে না, অসমোটিক প্রেশার কম দিতেছে, তাহলে কি হবে, পানি ওই কোষ থেকে পাশের কোষে যে বেশি প্রেশার দিতে পারতেছে বা যে হাইপারটনিক, ওই কোষে চলে যাবে। যেহেতু হাইপোটনিক, পানি বের হয়ে যাবে। পানি বের হয়ে গেলে কি, ধরো এই অবস্থায় ছিল, পানি গেছে বের হয়ে, তাহলে তার পরবর্তী পজিশন কি, পরবর্তী পজিশন হচ্ছে এটা অফ হয়ে গেছে পত্ররন্ধ্র। এখন আবার বলতেছে যে যখন দিনের বেলা আসলো,
দিনের বেলায় এই যে কার্বন ডাইঅক্সাইডগুলো পরিবেশে বের হয়ে গেল, তার পাশাপাশি কি সালোক সংশ্লেষণ শুরু হইলো, মানে কার্বন ডাইঅক্সাইডগুলো কাজে লাগা শুরু করলো, গ্লুকোজে পরিণত হইতে শুরু করলো। তাহলে কি এখন কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কি কমে যাবে? কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যদি কমে যায় তাহলে কি আবার এই অ্যাসিড তৈরি হইতে পারবে? অ্যাসিড তৈরি হইতে পারবে না। তার মানে কি পিএইচ যাবে বেড়ে। যদি পিএইচ বেড়ে যায় তাহলে উনি বলতেছেন যে পিএইচ বেড়ে গেলে এই যে স্টার্চ ছিল, এই স্টার্চ আবার সুগারে পরিণত হবে। এখন স্টার্চ যদি সুগারে পরিণত হয় তাহলে কি হবে বলো তো? এর যে অসমোটিক প্রেশার দেওয়ার ক্ষমতা, যেহেতু দ্রবীভূত হবে তাহলে অসমোটিক প্রেশার দেওয়ার ক্ষমতা অনেক বেড়ে যাবে। অসমোটিক প্রেশার দেওয়ার ক্ষমতা যদি বেড়ে যায় তাহলে পানি আবার বাইরে থেকে, বাইরের আশেপাশের অন্যান্য কোষ থেকে ভিতরে প্রবেশ করবে। One love for mother's pride, দেখো ভেতরে প্রবেশ করলো, তার মানে কি আবার এইরকম অবস্থা, পত্ররন্ধ্র খুলে যাবে। ঠিক আছে, এখন এই তিনটে ছিল ওল্ড মতবাদ। এখন বিজ্ঞানী ইমামুরা উনি এসে বলতেছে সব ঠিক আছে, বাট আমি আর একটা আধুনিক মতবাদ দিচ্ছি। ওনার আধুনিক মতবাদ হচ্ছে পটাশিয়াম ডিপেন্ডেন্ট, যে পটাশিয়ামের উপরে মেইনলি ডিপেন্ড করে যে পত্ররন্ধ্র খুলবে নাকি বন্ধ হবে। আধুনিক মতবাদ দিল কে? বিজ্ঞানীর নাম কি? এস ইমামুরা। এই যে বিজ্ঞানী এস ইমামুরা এই আধুনিক মতবাদ দিল, তার নাম দিল কি? প্রোটন প্রবাহ মতবাদ। ইনি বলতেছেন যে পটাশিয়াম আয়ন হচ্ছে পত্ররন্ধ্রের খোলা এবং বন্ধ হওয়ার মূল কারণ। উনি বলতেছে যে ধরো লাইট আছে, সাপোজ লাইট, এখন এই লাইটের মধ্যে বিভিন্ন লাইট আছে, দৃশ্যমান যে লাইট আছে এর 7টা ভাগ আছে আমরা জানি, বেনি, সহ কলা, ঠিক না? তার মধ্যে যেটা ব্লু লাইট বা নীল লাইট, ব্লু বা নীল, এই নীল আলো কোষের ভিতরে, এই যে আমাদের ধরো পত্ররন্ধ্র আছে, এই পত্ররন্ধ্রের ভিতরে পটাশিয়ামের প্রবেশ ত্বরান্বিত করে, পটাশিয়ামের প্রবেশ ঘটায় নীল আলোর প্রভাবে। এখন পটাশিয়ামের যদি কোষের ভিতরে ঢোকে তাহলে কোষের ভিতরে কি ঘনত্ব বাড়বে না? ঘনত্ব বাড়লে কি, যদি ঘনত্ব বাড়ে তাহলে আবার কোষ স্থিত হয়ে যাবে, এই অবস্থা থেকে এই অবস্থা হয়ে যাবে। এখন পটাশিয়াম ভিতরে ঢুকলে ঘনত্ব বাড়বে, বুঝলাম। এই জায়গায় আর একটা জিনিস আছে, বুঝছো? পটাশিয়াম আর সোডিয়াম এই দুইটাই যখনই কোষের ভিতরে ঢোকে, সোডিয়াম পটাশিয়াম এই দুইটা যখনই কোষের ভিতরে ঢোকে এর সাথে সবসময় পানি ভিতরে যায়, বুঝছো? পটাশিয়াম বা সোডিয়াম যখনই কোষের ভিতরে ঢুকবে বা কোষ থেকে বাইরে আসবে এর সাথে সাথে কিছু পানীয় ভিতরে ঢুকবে, কিছু পানীয় বের হয়ে আসবে। এটা হচ্ছে একটা ন্যাচারাল প্রসেস। তোমরা যখন আরও বড় হবা, মেডিকেলে চান্স পাবা, মেডিকেলে যখন ফিজিওলজি পড়বা, তখন তোমরা দেখতে পাবা যে পটাশিয়াম আর সোডিয়াম যখনই যে জায়গায় যেতেছে তার সাথে অলওয়েজ পানি আছে। এটা অনেকটা ইউনিভার্সাল রুলের মতো। এর পিছনে অবশ্যই কারণ আছে, এবং কারণগুলো যদি এক্সপ্লেন করতে যাই তাহলে অনেক বেশি টাইম যাবে, অনেক ইররিলেভেন্ট হয়ে যাবে। জাস্ট এটুকু জানে রাখবা যে সোডিয়াম পটাশিয়াম যে জায়গায় যায় সাথে পানি নিয়ে যায়। এখন এই যে পটাশিয়াম আসলো, পটাশিয়াম কোষের ভিতরে প্রবেশ করতেছে, কি নিয়ে প্রবেশ করবে? পানি নিয়ে প্রবেশ করবে। পানি কোষের ভিতরে ঢুকলো, ব্যাস কোষ ফিত হয়ে গেল, পত্ররন্ধ্র খুলে গেল। আবার যখন এই পটাশিয়াম কোষের বাইরে চলে যাবে, পটাশিয়াম কোষের বাইরে চলে গেলে সাথে কি যাবে? পানিও চলে যাবে। পানিও যদি কোষের বাইরে চলে যায় তাহলে কি আবার শিথিল অবস্থা হয়ে যাবে, আগের মতো বন্ধ হয়ে যাবে। জাস্ট এই সিম্পলটা কথাগুলোই বলছি ইমামুরা, বাট উনি হচ্ছে সবার পরে দিছে, আর এর বলছে এরাই মোস্ট সায়েন্টিফিক অ্যান্ড মোস্ট আধুনিক, মোস্ট অ্যাডভান্সড কথা, ঠিক আছে? এই তো গেল হচ্ছে পত্ররন্ধ্র খোলা বন্ধ হওয়ার কৌশল, আশা করি বুঝতে পারছো। সো এখন বিজ্ঞানীগুলোর নাম বাদ দিয়ে যদি আমি ওভারভিউ দেই, একটা ওভারভিউ কীরকম? ওভারভিউ হচ্ছে যে দিনের বেলা কি হচ্ছে এবং রাতের বেলা কি হচ্ছে। অর্থাৎ ধরো তোমার পরীক্ষার কোশ্চেনে আসলো যে তুমি আমারে ব্যাখ্যা করে বলো যে পত্ররন্ধ্র কীভাবে খোলে এবং কীভাবে বন্ধ হয়, তখন কি তুমি বলবা এই বিজ্ঞানী এই বলে গেছে, এই বিজ্ঞানী ওই বলে গেছে? না, তোমার এটা বলা যাবে না। তোমার হচ্ছে তখন ওভারঅল সব কিছু মিলায় একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে লেখা লাগবে, যে জায়গায় সব বিজ্ঞানীর সকল তথ্য থাকবে, অ্যান্ড তুমি একটা জেনারেলাইজড ফর্মে লিখবা। এখন সেটা কিভাবে লিখবা সেটা হচ্ছে আমি এখন দেখাবো, এইভাবেই লিখবা। চলো দেখি।
আমরা কিভাবে লিখবো? ধরো দিনের বেলা, দিনের বেলা কি হচ্ছে, আমরা দেখব দুইটা সিনারিও, এই একটা সিনারিও, এই একটা সিনারিও। দিনের বেলা প্রথমত, দিনের বেলা কি আছে? আলো আছে। আলো মানে কি? দৃশ্যমান আলো, তাছাড়া অন্য আলো তো সবসময় থাকে না, দৃশ্যমান আলো থাকে না। সো দৃশ্যমান আলোর মধ্যে কয়টা আছে? বেনিয়া সহাকালা। এর মধ্যে যে নীল অংশ বা ব্লু লাইট, এই ব্লু এর কারণে পটাশিয়াম কোষের ভিতরে ঢুকতেছে, এবং আমরা জানি পটাশিয়ামের সাথে সাথে সবসময় পানিও কোষের ভিতরে থাকবে। পটাশিয়াম কোষের ভেতর যাবে, কোষের ভেতর যাবে। কোন কোষের ভিতরে? রক্ষী কোষের ভেতরে। এখন পটাশিয়ামের সাথে সাথে কি যাবে? পানি, পানিও যাবে। যখন কোষের ভিতরে পানি যদি যায়, তাহলে কি? কোষের স্ফীত হবে, কোষ স্ফীত হবে, তার মানে কি? পত্ররন্ধ্র খুলে যাবে, পত্ররন্ধ্র খুলবে। গেল, এটা হচ্ছে সিনারিও এক গেল। দ্বিতীয় সিনারিও কি? দ্বিতীয় সিনারিও হচ্ছে দিনের বেলা আমাদের কার্বন ডাইঅক্সাইড, রাতে যে শ্বসনের ফলে কার্বন ডাইঅক্সাইডগুলো তৈরি হয়েছিল, কার্বন ডাইঅক্সাইডগুলো বাইরে চলে যাচ্ছে, মানে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব কমে যাচ্ছে। আবার এই কার্বন ডাইঅক্সাইডগুলো দুইটা কাজ, একটা হচ্ছে বাইরে যাচ্ছে পত্ররন্ধ্রের মধ্য দিয়ে, তারপরে হচ্ছে এটা সালোক সংশ্লেষণে ব্যবহৃত হচ্ছে, গ্লুকোজ তৈরি হচ্ছে, সালোক সংশ্লেষণে ইউজ হচ্ছে। এই কারণে কি? কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমে গেছে। এখন কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যদি কমে যায়, তাহলে কি H2CO3 বা কার্বনিক অ্যাসিড এর পরিমাণও কমে যাবে। কার্বনিক অ্যাসিডের পরিমাণও যদি কমে যায়, তাহলে কি হবে? পিএইচ, কোষের পিএইচ যাবে বেড়ে। পিএইচ যদি বেড়ে যায়, তখন কোষের ভিতরে যে স্টার্চগুলো ছিল বা শ্বেতসারগুলো ছিল, এই স্টার্চগুলো পরিণত কিসে হবে? সুক্রোজ বা সুগার, চিনি, সুক্রোজে পরিণত হবে। এখন এই সুক্রোজে যদি পরিণত হয়, সুক্রোজ দ্রবণীয়, সুক্রোজ দ্রবণীয়, যার ফলে কি? এ বেশি অসমোটিক প্রেশার দিবে, বেশি অসমোটিক প্রেশার দিবে। আমরা কি জানি? যেটা বেশি অসমোটিক প্রেশার দেয়, যে কম অসমোটিক প্রেশার দেয়, তার থেকে পানি বেশি অসমোটিকে আসে, অর্থাৎ হাইপোটনিক থেকে হাইপারটনিকের দিকে আসে। তো এখন আশেপাশের কোষগুলোর থেকে পানি অন্ত অভিস্রবণ হবে, পানির অন্ত অভিস্রবণ, অন্ত অভিস্রবণ। পানির অন্ত অভিস্রবণ যদি হয়, তার মানে কি? কোষ স্ফীত হয়ে যাবে, কোষ স্ফীত, এবং যার ফলে কি? পত্ররন্ধ্র ওপেন। ব্যাস, এইভাবে তোমরা লিখবা, মানে এমনে লিখবা না, সুন্দর করে ভাষায় লিখবা, বাট এই স্টেপগুলো তোমরা লেখার চেষ্টা করবা। এখন দিনের বেলা তো গেল, রাতের বেলা কি হবে এটাও আমাদের জানা দরকার। এখন রাতের বেলা, রাতের বেলা কি আলো আছে? নো লাইট, নো ব্লু লাইট। এর ফলে কি হবে? কোনো পটাশিয়াম আয়ন ভিতরে ঢুকতে তো পারবেই না, বরং পটাশিয়াম আয়ন বাইরে বের হবে, কোষের বাইরে আসবে। কোষের বাইরে আসলে পটাশিয়ামের সাথে কি আসবে? পানি আসবে, মানে পানির বহি অভিস্রবণ হবে, পানির বহি অভিস্রবণ, অর্থাৎ কোষের বাইরে চলে আসবে, বহি অভিস্রবণ। বহি অভিস্রবণ যদি হয়, তাহলে কোষ শিথিল হয়ে যাবে। কোষ শিথিল হয়ে যাওয়া মানে হচ্ছে এরকম হয়ে যাওয়া, তার মানে কি? পত্ররন্ধ্র ক্লোজড, পত্ররন্ধ্র ক্লোজড। ব্যাস, এখন আর একটা সিনারিও কি? আর একটা সিনারিও হচ্ছে হইতেছে না, কোনো সালোক সংশ্লেষণ হইতেছে না, নো দেখছো ইংরেজিতে লিখতে গিয়ে ইংরেজি ভুলে গেছি, কিরকম লাগে। ফটোসিনথেসিস। মাঝে মধ্যে মাথা ব্লক হয়ে যায়, তোমাদের হয় না? এক্সাম হলে যায়, এক্সাম হলে যায়, আমারও হইতো, বাট তার থেকে বেশি হয় এই ক্যামেরার সামনে দাঁড়ায় ক্লাস নিতে গেলে, শুরুর দিকে বেশ ভালোই প্রবলেম হয়। তারপর কোনো ফটোসিনথেসিস হইতেছে না, ফটোসিনথেসিস হইতেছে না, তার মানে কি? এর মানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড বাইরে বের হইতে পারতেছে না, কিন্তু ঠিক অপর দিকে আবার রেসপিরেশন হইতেছে বা শ্বসন হইতেছে, রেসপিরেশন বেড়ে গেছে বা
সিম্পলি আছে। যদি রেসপিরেশন বেড়ে যায় এর ফলেও কার্বন ডাইঅক্সাইড তৈরি হতেছে। সো কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ অনেক বেড়ে গেল। এখন কার্বন ডাইঅক্সাইড কী করবে, কোষের ভিতরে H2 এর সাথে যুক্ত হয়ে তৈরি করবে H2CO3। H2CO3 তৈরি করলে কি হবে, পিএইচ যাবে বেড়ে। পিএইচ যদি বেড়ে যায় তাহলে কি হবে, পিএইচ বাড়ার ফলে আমাদের যে সুক্রোজ ছিল বা চিনি ছিল, এই সুক্রোজ পরিণত হবে হচ্ছে স্টার্চে বা শ্বেতসারে। এখন এই স্টার্চ কি, স্টার্চ হচ্ছে অদ্রবণীয়। অদ্রবণীয় মানে কম প্রেশার, কম অসমোটিক প্রেশার। তার মানে কি, এর মানে হচ্ছে পানির বহিঃঅভিস্রবণ, পানি বের হয়ে যাবে, অভিস্রবণ। সো পত্ররন্ধ্র ক্লোজড, স্টোমাটা ক্লোজড। ঠিক আছে, এই হচ্ছে আমাদের প্রসেস। ব্যাস ওভারভিউ, তোমরা এভাবে খাতায় লিখবা অ্যান্ড ফুল মার্ক পাবা অবশ্যই ইনশাল্লাহ, যদি সুন্দর করে লিখতে পারো যেগুলো বললাম, পয়েন্টগুলো যদি মিস না দাও। ঠিক আছে, গেল। এই হচ্ছে আমাদের পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়ার কৌশল। এখন আমাদের আছে হচ্ছে প্রভাবক। প্রসেদন প্রক্রিয়ায় যে প্রভাবকগুলো আছে সেই প্রভাবকগুলো সম্পর্কে জানা লাগবে। এখন প্রভাবক হয় দুই ধরনের, কিছু আছে হচ্ছে বহিস্থ প্রভাবক, কিছু আছে হচ্ছে অন্তস্থ প্রভাবক। তো চলো আমরা দুইটা সম্পর্কে দেখব। শুরুতে দেখব হচ্ছে বাহ্যিক প্রভাবক সবগুলো সম্পর্কে। বাহ্যিক প্রভাবক। দেখো, হাতে বই নিয়ে পড়াইতেছি, বুঝছো? অনেকেই হচ্ছে এরকম ধারণা করতে পারো যে ভাই আপনি কি পারেন না, এই কারণে হাতে বই দেখে দেখে পড়াইতেছেন। দেখো, বিষয়টা সম্পর্কে তোমাদের একটা ক্লিয়ার কনসেপ্ট থাকা দরকার। আমার কিন্তু বইয়ের থাকা ইনফরমেশনগুলো মুখস্থ থাকার কোনো দরকার নাই, কারণ আমি পড়ি মেডিকেলে। আমার মেডিকেলের বইয়ের যে ইনফরমেশনগুলো আছে ওইগুলো মুখস্থ থাকা দরকার। বাট তোমার সামনে এইচএসসি পরীক্ষা, তোমার সামনে মেডিকেল পরীক্ষা, তোমার মুখস্থ থাকা লাগবে বইয়ের কোন লাইনে কি আছে, আমার না থাকলে হবে। বাট আমার মধ্যে কি আছে, আমার মধ্যে কনসেপ্ট আছে, আমি জানি যে কোনটা কীভাবে হইতেছে, কোন প্রসিডিওর কীভাবে হইতেছে, ঠিক না? তো যখন আমি প্রসিডিওর সম্পর্কে ব্যাখ্যা করতেছি, যেগুলো বইয়ে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা নাই, তখন কিন্তু আমি বই দেখতেছি না। বাট যখন আমি ইনফরমেশনগুলো তোমাদের বলতেছি তখন কিন্তু বই দেখতেছি, কারণ এই ইনফরমেশনগুলোর আমার কোনো প্রয়োজন নাই, তোমাদের প্রয়োজন। অ্যান্ড তোমাদের কোনগুলো প্রয়োজন ওইটা জানানোর জন্য আমার বই দেখা লাগতেছে, বুঝছো? তো এরা বললাম কারণ অনেকেই হচ্ছে বই দেখে পড়াইলে একটু হেয় প্রতিপন্ন করে যে স্যার নিজেই পারতেছে না, বই দেখে পড়াইতেছে হ্যান ত্যান। বাট আশা করি তোমরা অনেক ম্যাচিউর, এটা নিয়ে তোমাদের কোনো প্যারা হবে না, হোপসো। তো চলো দেখি। 1 নাম্বার হচ্ছে আলো বাহ্যিক প্রভাবকের মধ্যে। আলো কি প্রভাব ফেলে? ধরো আলো যখন আসে, আলো যদি থাকে তার মধ্যে কি থাকবে, ব্লু লাইট থাকবে। এই ব্লু লাইট পত্ররন্ধ্র খোলে না বন্ধ করে? আমরা কি দেখছি, ব্লু লাইট থাকলে পটাশিয়াম কোষের ভিতরে প্রবেশ করে, পানিও প্রবেশ করে, কোষ স্ফীত হয়ে যায়। সো প্রসেদন বেশি হবে, পত্ররন্ধ্র খুলে যাবে যেহেতু, তার মানে কি ব্লু লাইট থাকে, এই কারণে প্রসেদন বেশি হয়। আলো যদি থাকে তাহলে প্রসেদন বেশি হবে স্বাভাবিকভাবেই। এখন এই ব্লু লাইট পত্ররন্ধ্র খোলা ত্বরান্বিত করে। পত্ররন্ধ্র খোলা ত্বরান্বিত করে নামে একটা কথা আছে, এটা মেডিকেল ভর্তি পরীক্ষায় অলরেডি আসছে। সো এটা তোমাদের জানা লাগবে, ত্বরান্বিত করে, এটা অনেক ইম্পর্টেন্ট, মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছে। তারপরে 2 নাম্বার হচ্ছে তাপমাত্রা, টেম্পারেচার। টেম্পারেচারের সাথে কি সম্পর্ক? ধরো তাপমাত্রা অনেক বেড়ে গেল, তাপমাত্রা যদি বাড়ে তাইলে কি হবে বলো তো? তাইলে বায়ুমণ্ডলের যে জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা সেটা বেড়ে যাবে, জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে যাবে, জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে। এখন এটা বললো না যে এটা কেমন হইতেছে, তোমরা অবশ্যই ফিজিক্স ফার্স্ট পেপারের 10ম অধ্যায় আদর্শ গ্যাস ওই অধ্যায়টা পড়ছো, ওই অধ্যায়ের শেষের দিকে কিন্তু এগুলো সম্পর্কে ডিটেলসে বলা আছে। তো তাপমাত্রা বাড়লে জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা বেড়ে গেল। এখন চিন্তা করো, তাপমাত্রা বেড়ে গেছে, জলীয় বাষ্প আগে যে জায়গায় 20 লিটার জলীয় বাষ্প আসতো, এখন সে জায়গায় 30 লিটার জলীয় বাষ্প বাসে। তাহলে এখন কি আরও অনেক ফাঁকা জায়গা আছে, তার মানে কি আরও প্রসেদন বেশি হইতে পারবে, প্রসেদনের মাধ্যমে জলীয় বাষ্প আরও বেশি বের হইতে পারবে, ঠিক আছে? তারপরে আছে কি আপেক্ষিক আর্দ্রতা, বায়ু প্রবাহ এবং আবহমণ্ডলের চাপ।
প্রথমে আসা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা নিয়ে। আপেক্ষিক আর্দ্রতা বা রিলেটিভ হিউমিডিটি। রিলেটিভ হিউমিডিটি, এই রিলেটিভ হিউমিডিটির সাথে কী সম্পর্ক? আপেক্ষিক আর্দ্রতা বলতে কী বোঝায়? আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে ধরো কোনো একটা জায়গায় কতটুকু জলীয় বাষ্প ধারণ ক্ষমতা আছে এবং তার মধ্যে কতটুকু জলীয় বাষ্প আছে, এই দুইটার অনুপাতকে বলে হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। কীরকম করে বোঝাই তোমাদের? যে ধরো একটা জায়গায় জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা হচ্ছে 100 লিটার, ধরো এই রুমের ভিতরে 100 লিটার জলীয় বাষ্প আটে, বাট এই মুহূর্তে রুমের ভিতরে জলীয় বাষ্প কতটুকু আছে সেই পরিমাণটাই হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। ধরো 100 লিটার আটবে, কিন্তু এই জায়গায় আছে হচ্ছে ধরো 50 লিটার, তার মানে এর আপেক্ষিক আর্দ্রতা কত? 50 লিটার বা হচ্ছে 0.5 যাই বলো না কেন। এখন এই আপেক্ষিক আর্দ্রতা যদি কম হয়, ধরো এই জায়গায় 100 লিটার আটবে, আছে হচ্ছে 10 লিটার, তার মানে কি আপেক্ষিক আর্দ্রতা অনেক কম। এর মানে কি এই জায়গায় আরও অনেক বেশি পরিমাণে জলীয় বাষ্প আসতে পারবে, তার মানে কি প্রস্বেদন আরও বেশি হইতে পারবে, প্রস্বেদনের মাধ্যমে আরও বেশি জলীয় বাষ্প আসতে পারবে। তাহলে এই রিলেটিভ হিউমিডিটি যদি কম হয়, এটা কম হলে প্রস্বেদন বাড়বে, প্রস্বেদন বাড়বে। আর যদি বেশি হয়, ধরো 100 লিটার ঘরের মধ্যে আটবে, অলরেডি 90 লিটার আছে কিংবা 95 লিটার আছে, অনেক বেশি আপেক্ষিক আর্দ্রতা, তাহলে কি তুমি ওই জায়গায় আর খুব বেশি পরিমাণে জলীয় বাষ্প রাখতে পারবা না। তার মানে কি আপেক্ষিক আর্দ্রতা যদি বেশি হয় তাহলে প্রস্বেদনের পরিমাণ কমবে, মানে এটা কি ব্যস্তানুপাতিক সম্পর্ক, ব্যস্তানুপাতিক। এখন 4 নম্বরে আছে হচ্ছে বায়ু প্রবাহ। বায়ু প্রবাহ যদি থাকে তাহলে চিন্তা করো যে ধরো গাছ প্রস্বেদনের মাধ্যমে অনেক জলীয় বাষ্প ছেড়ে দিছে, এখন এই জলীয় বাষ্পগুলা অনেক বাতাস আসতেছে, এই জলীয় বাষ্পগুলোরে ধাক্কা দিয়ে সরায় নিতেছে, তার মানে কি গাছের জায়গায় যে ফাঁকা জায়গা ক্রিয়েট হয়ে গেল। ধরো আমি হচ্ছে গাছ, আমি প্রস্বেদনের মাধ্যমে অনেক জলীয় বাষ্প রাখছি এই জায়গায়, এই ক্যামেরার সামনে এই জায়গায় অনেক জলীয় বাষ্প আছে, অ্যান্ড এই জায়গা থেকে অনেক বাতাস আসতেছে, বাতাস এসে এই জলীয় বাষ্পের ধাক্কা দিয়ে সরায় নিয়ে গেল অন্যদিকে, তাহলে এই জায়গাটা আবার ফাঁকা হয়ে গেল, তার মানে কি আমি এই জায়গায় আবার প্রস্বেদনের মাধ্যমে জলীয় বাষ্প রাখতে পারবো। সো বাতাস যদি থাকে প্রস্বেদন বাড়বে। এবং 5 নাম্বার হচ্ছে চাপ বা প্রেশার। তোমরা ফার্স্ট পেপার ফিজিক্স ফার্স্ট পেপারের 10ম অধ্যায় কিংবা কেমিস্ট্রি সেকেন্ড পেপারের ফার্স্ট অধ্যায়, এই দুইটা অধ্যায়ে কিন্তু পড়ে আসছে একটা সূত্র, সেটা হচ্ছে পি সমানুপাতিক টি। অর্থাৎ ধরো তুমি প্রেশার দিলা একটা জায়গায়, তাহলে পানি জলীয় বাষ্পে পরিণত হওয়ার ক্ষমতা সে জায়গায় কিন্তু আরও অনেক বেশি টেম্পারেচার লাগবে। কেমন বোঝায়? যে ধরো 1 ATM টেম্পারেচারে পানি জলীয় বাষ্প করতে আমাদের 1 ATM প্রেশারে পানি জলীয় বাষ্প করতে আমাদের টেম্পারেচার লাগে হচ্ছে সাপোজ 100 ডিগ্রি সেলসিয়াস, ঠিক না? এখন তুমি যদি টেম্পারেচার অনেক বাড়ায় দাও, ধরো টেম্পারেচার 1 থেকে 3 ATM করছো, যদি 3 ATM করো তাহলে কিন্তু এই 100 ডিগ্রি সেলসিয়াসে আর পানি কি হবে না, বাষ্পে পরিণত হবে না। তখন কি তার থেকে অনেক বেশি পরিমাণে তাপমাত্রা দেওয়া লাগবে এই পানির বাষ্পে পরিণত হওয়ার জন্য, 100 জায়গায় হয়তো 300 দেওয়া লাগবে। এইটা কাজ করা হয় হচ্ছে প্রেশার কুকারে। তোমরা সবাই মোটামুটি প্রেশার কুকার দেখছো। প্রেশার কুকারে কী করা হয়? প্রেশার কুকারে চাপ অনেক বাড়ায় দেওয়া হয়, প্রেশার অনেক বাড়ায় দেওয়া হয়। প্রেশার বাড়ায় দিলে কি হয়, যে পানির বাষ্পায়িত হওয়ার বা বাষ্পীভবন হওয়ার তাপমাত্রা অনেক বেড়ে যায়। আগে যে জায়গায় 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে পানি বাষ্পে পরিণত হয়ে যায়, তো সে জায়গায় কি এখন 200-300 লাগতেছে, তার মানে কি পানি সহজে বাষ্প হইতেছে না, তার মানে ভিতরে যা আছে মাংস কিংবা যাই থাকুক না কেন সেটা খুব ভালোভাবে সিদ্ধ হইতেছে। যদি পাতিলে দাও তাহলে কি স্বাভাবিকভাবে প্রেশার নাই, 100 ডিগ্রি সেলসিয়াস হইলে পানি বাষ্প হয়ে উড়ে যাইতেছে, তার মানে কি মাংস ভালোভাবে সিদ্ধ হইতেছে না যেহেতু পানি নাই। বাট প্রেশার কুকারে দিছো, তার মানে প্রেশার কুকারের ভিতর থেকে অনেক প্রেশার দিছে, অ্যান্ড পানির যে বাষ্পায়িত হওয়ার তাপমাত্রা বা বাষ্পীভবন হওয়ার তাপমাত্রা সেটা অনেক বেশি হয়ে গেছে, যার কারণে পানি সহজে বাষ্পে পরিণত হইতেছে না, পানি ওর ভিতরেই থাকতেছে আর ভালোভাবে সিদ্ধ হইতেছে। ঠিক সেরকমই ধরো পরিবেশের তাপমাত্রা পরিবেশের চাপ, বায়ুমণ্ডলের চাপ অনেক বেড়ে গেছে সামহাও কোনো কারণে। বায়ুমণ্ডলের চাপ যদি বেড়ে যায় তাহলে এই যে পানির বাষ্পায়িত হওয়ার তাপমাত্রা বা বাষ্পীভবন হওয়ার তাপমাত্রা এটাও কিন্তু বেড়ে যাবে, যার ফলে কি প্রস্বেদন কমে যাবে। আর চাপ যদি কমে তার মানে কি চাপ বাড়লে প্রস্বেদন কমবে, এবং চাপ কমলে প্রস্বেদন বাড়বে।
এটাও তাহলে ব্যস্তানুপাতিক। তাহলে এই 3 নাম্বার আর 5 নাম্বার পাইলাম হচ্ছে ব্যস্তানুপাতিক এবং বাকি সবগুলো হচ্ছে সমানুপাতিক। ঠিক আছে, এইগুলো হচ্ছে প্রসাধনের বাহ্যিক প্রভাবক ছিল এবং আর কিছু আছে হচ্ছে প্রসাধনের অভ্যন্তরীণ প্রভাবক। অভ্যন্তরীণ প্রভাবকগুলো কি কি আছে, এগুলো খুব ইজি, যে মাটিস্থ পানি, যদি পানি বেশি থাকে মাটিতে তাহলে বেশি পরিমাণে শোষণ করবে, যদি বেশি শোষণ করে তাহলে বেশি পরিমাণে প্রশোধন করতে পারবে বা বের করে দিতে পারবে। এটা খুব সিম্পল লজিক। দেন হচ্ছে মূল বিটপ অনুপাত, পাতার আয়তনের সংখ্যা, পাতার গঠন, মেসোফিল টিস্যুতে পানির পরিমাণ, জীবনী শক্তি, হ্যান ত্যান, এগুলো লেখা আছে। এগুলো জাস্ট তোমরা একবার রিডিং করবা। আমি বলে দিই যে অভ্যন্তরীণ প্রভাবক সমূহ এবং আর একটা টপিক আছে বইতে, সেটা হচ্ছে এই দেখো, দেখা যাইতেছে কিনা জানি না, প্রচ্ছেদনের উপকারিতা বা উদ্ভিদ জীবনে এর প্রয়োজনীয়তা বা গুরুত্ব। এটা জাস্ট একবার রিডিং পড়বা। এই জায়গা থেকে তেমন কিছু ইম্পর্টেন্ট না, জাস্ট একটা লাইন খুব বেশি পরিমাণে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে একদম লাস্টের লাইন, যে প্রচ্ছেদনের ফলে পাতার পৃষ্ঠে পানিগ্রাহী লবণ জমা হয় যা ছত্রাকের আক্রমণ থেকে পাতারে রক্ষা করে। সিম্পলি চিন্তা করো যে প্রসাধনের মাধ্যমে যে পানি বের হয়ে যাইতেছে, পানির সাথে কিছু পরিমাণ লবণও তো বের হইতেছে, এই লবণ বের হয়ে পাতার উপরে জমা হইতেছে, যার ফলে ছত্রাক এসে পাতায় আক্রমণ করতে পারতেছে না। এই লাইনটা খুব বেশি ইম্পর্টেন্ট, আর বাকিগুলো জাস্ট অ্যাজ ইউজুয়াল পড়লেই হবে নি। আর একটা আছে হচ্ছে প্রচ্ছেদন আর বাষ্পীভবনের মধ্যে পার্থক্য। এটা ফিজিক্সের টপিক, এটা আমি অলরেডি বলে ফেলছি যে এটা তেমন ইম্পর্টেন্ট জিনিস না। এখন কয়েকটা প্রয়োজনীয় শব্দ সম্পর্কে আমাদের জানা লাগবে। এই প্রয়োজনীয় শব্দগুলো আমি অলরেডি ইউজ করে আসছি, যেমন বহি অভিস্রবণ, অন্ত অভিস্রবণ, অসমোসিস বা অসমোটিক প্রেশার, এগুলো আমি অলরেডি ইউজ করে আসছি, বাট এখন তোমাদের জানার লাগবে। এগুলো যদি চ্যাপ্টারের শুরুতে থাকতো তাহলে অনেক সুবিধা হইতো। আচ্ছা, প্রয়োজনীয় শব্দ। প্রয়োজনীয় শব্দ কি কি আছে? প্রয়োজনীয় শব্দ 1 নম্বরে আছে হচ্ছে অভিস্রবণ, 2 নম্বরে আছে হচ্ছে ব্যাপন। এখন বলো তো, ব্যাপন আর অভিস্রবণ সম্পর্কে কে না জানে? তোমরা সবাই জানো, ক্লাস 9 থেকে আমরা পড়ে আসতেছি। ব্যাপন কি? উচ্চ ঘনত্বের স্থান থেকে উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে কোনো পদার্থের, তরল কিংবা গ্যাসীয় পদার্থের স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়াকে ব্যাপন বলে। আর অভিস্রবণ কি? অভিস্রবণ হচ্ছে যদি অর্ধভেদ্য পর্দা বা বিষমভেদ্য পর্দা দ্বারা পৃথক করা থাকে এমন কোনো দ্রবণ যার হচ্ছে এক পাশে আছে বেশি ঘনত্ব এবং আর এক পাশে হচ্ছে কম ঘনত্ব। যদি অর্ধভেদ্য পর্দা দিয়ে পৃথক করা থাকে তাহলে দ্রাবক বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বে যাবে। এই তো দ্রাবক মানে কি? দ্রাবক মানে হচ্ছে যেটার ভিতরে দ্রবীভূত হয়েছে। ধরো পানি আর চিনির মিশ্রণ যদি বলি, তাহলে হচ্ছে পানি বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যাবে। ঠিক কি? ঠিক বললাম নাকি উল্টা বলছি? আচ্ছা যাই বলি, এই মুহূর্তে আমার খেয়াল নাই, বইয়ে এটাই দেওয়া আছে, বাট আমার কীরকম মনে হইতেছে কনফিউজড। যাই হোক, তোমরা এটা একটু ইন্টারনেট থেকে দেখে নিবা। অভিস্রবণ আর ব্যাপন। তারপরে আছে কি? তারপরে আছে হচ্ছে আমাদের প্লাজমোলাইসিস বা এক্সোসমোসিস, বহি অভিস্রবণ বা এক্সোসমোসিস। ইংরেজি কি? এক্সোসমোসিস। এটা কি বোঝাই যাইতেছে যে ধরো এটা একটা হচ্ছে কোষ, এই কোষের ভিতর থেকে বাইরের দিকে অভিস্রবণ প্রক্রিয়ায় পানি বের হয়ে গেল, তখন এটারে বলতেছি হচ্ছে আমরা বহি অভিস্রবণ বা এক্সোসমোসিস। এই বহি অভিস্রবণের ফলে কি হবে? যদি ভিতর থেকে পানি বের হয়ে যায় তাহলে কোষের পরবর্তী অবস্থা কি হবে? অনেক ছোট হয়ে যাবে, কুচিমুচি হয়ে যাবে, না সংকুচিত হয়ে যাবে। এই প্রক্রিয়াটারে বলা হয় হচ্ছে প্রোটোপ্লাজম সংকোচন বা প্লাজমোলাইসিস বা প্রোটোপ্লাজম সংকোচন। কেন হইতেছে প্রোটোপ্লাজম সংকোচন বা প্লাজমোলাইসিস? কেন হইতেছে? বহি অভিস্রবণের ফলে পানি বাইরে বের হয়ে যেতেছে, এই কারণে প্রোটোপ্লাজম সংকোচন হইতেছে। আর একটা হচ্ছে অন্ত অভিস্রবণ বা এন্ডোসমোসিস। এন্ডোসমোসিসে কি হইতেছে? কোষের ভিতরে পানি প্রবেশ করতেছে। কোষের ভিতরে পানি প্রবেশ করলে কি হবে? কোষটা অনেক আসলে প্রেশার দেওয়া শুরু করবে পানিগুলা দেওয়ালে। এই পানিগুলো প্রেশার দেওয়ার ফলে এটা কি হবে? এটা হচ্ছে টার্জিডিটি তৈরি হবে, টার্জিডিটি।
টার্জিডিটি বা রসস্ফীতি অর্থাৎ কোষের ভিতরে রস বেড়ে যাইতেছে বা পানি বেড়ে যাইতেছে, এটারে বলতেছে হচ্ছে টার্জিডিটি বা রসস্ফীতি। ঠিক আছে, আচ্ছা গেল টার্জিডিটি বা রসস্ফীতি। এখন এই রসস্ফীতির ফলে এই যে কোষের দেওয়ালে যে প্রেশার পড়তেছে, চাপ দিতেছে রসগুলা, এই চাপটারে বলা হইতেছে হচ্ছে টার্গার প্রেশার বা স্ফীতি চাপ। টার্গার প্রেশার বা স্ফীতি চাপ। ঠিক আছে, এবং লাস্টে একদম শেষে আছে হচ্ছে ইমবাইবিশন। ইমবাইবিশন কি? ইমবাইবিশন ইমবাইবিশন হচ্ছে ধরো যে প্রক্রিয়ায় কোনো কলয়েডধর্মী পদার্থ, শুকনা বা আধা শুকনা পদার্থ যে প্রক্রিয়ায় পানি শোষণ করে ওইটারই বলা হয় ইমবাইবিশন। যেমন তুমি চিন্তা করো, একটা কাঠ, শুকনা কাঠের যদি তুমি পানির ভিতরে রাখো তাহলে সেটা পানি শোষণ করবে না। এই পানি শোষণ করার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটারই বলা হইতেছে হচ্ছে ইমবাইবিশন প্রক্রিয়া। এখন কোন কোন পদার্থের ইমবাইবিশন হয়? যেগুলো কলয়েডধর্মী পদার্থ। কলয়েডধর্মী পদার্থ কী কী আছে? বইয়ে দেখো 6টা নাম আছে: আঠা, সেলুলোজ, স্টার্চ, প্রোটিন, জিলাটিন। 5টা নাম, সরি। আঠা, সেলুলোজ, স্টার্চ, প্রোটিন, জিলাটিন, এগুলো হচ্ছে কলয়েডধর্মী পদার্থ এবং এগুলো পানি শোষণ করে। এই ইনফরমেশনটা খুবই ইম্পর্টেন্ট, তোমাদের জানা লাগবে। যেমন এমসিকিউ কোশ্চেন দিয়ে দিতে পারে যে কোন পদার্থে ইমবাইবিশন হয় না। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের যে চ্যাপ্টার, আজকের টপিক ছিল প্রসেদনের শেষ। এটা তোমরা ভালোভাবে লেকচার করার পরে অ্যান্সার দিয়ে দিবা। দেখো রাত বাজে হচ্ছে 2টা 18 অ্যান্ড এই মুহূর্তে আমি তোমাদের ক্লাস শেষ করলাম। আশা করি ভালোভাবে শেষ করতে পারছি। দেখো, তুমি যদি কোনো কাজ করো, সবগুলো কাজের সাথে ডেডিকেশন থাকা লাগবে। তুমি ধরো পড়াশোনা করতেছো, এই মুহূর্তে কি তোমাদের ইন্টারমিডিয়েট চলতেছে না, তুমি পড়াশোনা বাদ দিয়ে ফেসবুক চালাইতেছো, হ্যান করতেছো, ত্যান করতেছো, এসব করা যাবে না। যারা বিশেষ করে ফার্স্ট ইয়ারে আসো কিংবা সেকেন্ড ইয়ারে আসো, ফার্স্ট ইয়ারে ওঠার পরে অনেকের হচ্ছে পাখা গজায়, সব আইলাজেলা কাজ কারবার শুরু করে, ফেসবুকে অনেক হচ্ছে টাইম ওয়েস্ট করা শুরু করে, বিভিন্ন গ্রুপে যুক্ত হয়ে অমুক ভাইয়ের জয়গান করা শুরু করে, তমুক ভাই ভালো না, অমুক ভাই খুব ভালো পড়ায়, অমুক পীর, হ্যান ত্যান, এসব কথাবার্তা নিয়ে অনেক পেশায় পড়ে অ্যান্ড পড়াশোনায় মারা খায়। সো হচ্ছে এইগুলো করা যাবে না। ডেডিকেটেড থাকো, বুঝছো? তুমি যেটা করতে চাও ওটার প্রতি ডেডিকেটেড থাকো। সো আমি ক্লাস নিতে চাই, সারাদিন কিন্তু আমার অনেক পড়া ছিল, মেডিকেলের পড়া, সামনে আমার এক্সাম, ওই পড়া শেষ করে তারপরে ক্লাস নিতেছি, আবার সকালে আমার ক্লাস আছে, এক্সাম আছে কয়েকদিন পরে, ওইগুলোর পড়া লাগবে। সো এইগুলোর মধ্যেও এই রাত 2টা বাজে তোমাদের ক্লাস নিতেছি। সো ঠিক এরকম, বা ক্লাস রেকর্ড করতেছি বলা চলে পড়াশোনা শেষ করে, ঠিক সেরকম তোমরা যখন এই ক্লাসটা করতেছো, এই ক্লাসগুলো তো পেইড না, ঠিক না, ফ্রি ক্লাস। তো এখন এর বিনিময়ে তো আমি কিছু চাইতেই পারি। আমি চাই জাস্ট তোমরা ডেডিকেশন শো করো নিজের প্যাশনের প্রতি, নিজের পড়াশোনার প্রতি। এই মুহূর্তে যদি তোমরা ডেডিকেশন শো করতে না পারো, পরে অনেক আফসোস করা লাগবে। এটা আমি বলি, একটা গল্প বলি। আমার অনেক ক্লোজ একজন ফ্রেন্ড, আমি যখন এসএসসি পরীক্ষা দিই, এসএসসি পরীক্ষা দিয়েছিলাম হচ্ছে 2020 সালে, আমরা সিরাজগঞ্জ থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিলাম। অ্যান্ড এসএসসি পরীক্ষাতে ওইবার আমাদের মেবি সিরাজগঞ্জের ছেলেদের মধ্যে হাইয়েস্ট মার্ক উঠলো হচ্ছে 1240, বেশ ভালো মার্ক উঠছিল। এখন ধীরে ধীরে হয়তো মার্ক অনেক বাড়তেছে, বাট ওই টাইমে এরকমই মার্ক উঠতো, যেহেতু ফুল সিলেবাস ছিল অ্যান্ড অনেক এটি হয়তো কড়াকড়ি হয়তো মাঝখানে। তো ওই এসএসসি পরীক্ষায় আমি মার্ক পেলাম হচ্ছে 1225 মার্ক। এবং আমার ওই ফ্রেন্ড, আমার অনেক ভালো ফ্রেন্ড, এখনও ফ্রেন্ড আছে, ও পাইল হচ্ছে 1222 মার্ক। তার মানে বুঝতেইছো যে এসএসসিতে আমাদের পড়াশোনা মোটামুটি একই রকম ছিল, দুজনে অনেক ভালো মার্ক পাইলাম। অ্যান্ড তারপরে ইন্টারমিডিয়েটে বসে শুরুর দিকে ওর সম্ভবত কোনো রিলেশনশিপজনিত প্রবলেম, এই কারণে পড়াশোনা থেকে পিছিয়ে গেল, পড়াশোনায় আর ব্যাক করতে পারলো না। সেই যে ব্যাক করতে পারলো না, ফার্স্ট ইয়ারের গেল, ফার্স্ট টার্ম পরীক্ষা গেল, তারপরে ফার্স্ট ইয়ারের ফাইনাল পরীক্ষা আসলো, সেকেন্ড ইয়ার আসলো, টেস্ট পরীক্ষা আসলো, এইচএসসি পরীক্ষা আসলো, ওই যে পিছায়া পড়ছে একদম শুরুর দিকে এইচএসসির, আর কিন্তু সে ব্যাক আপ করতে পারে নাই। বাট এসএসসি পর্যন্ত কিন্তু সে খুব ভালো স্টুডেন্ট ছিল। অ্যান্ড ওই যে একবার পিছায়া পড়া, ওই জায়গা থেকে এইচএসসি লাইফে পিছায়া পড়লে আর কাম ব্যাক করা কাইন্ড অফ ইম্পসিবল যদি না করতে পারো এইচএসসি লাইফে। সে এখন কই পড়তেছে? সে কিন্তু এখন একটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়তেছে, তাও আর্টসের একটা সাবজেক্টে। সে একটা হচ্ছে সায়েন্সের স্টুডেন্ট ছিল, এত ভালো স্টুডেন্ট ছিল। সো এইরকম বোকামি তোমরা করো না যে
তোমরা এখন ইন্টারের ফার্স্ট ইয়ারে আসো কিংবা সেকেন্ড ইয়ারে আসো, এখন রিলেশনশিপ কিংবা আচ্ছা তোমরা যারা করতেছো যদি মেইনটেন করতে পারো পড়াশোনা ঠিক আছে, ওটা তোমার পার্সোনাল ম্যাটার, ওটা নিয়ে আমি কিছু বলতে চাইতেছি না। বাট এমন কিছু করো না যেটার কারণে তোমার পড়াশোনা হ্যাম্পার হয়। দেখো যে আমাদের বাবা মা, তারপরে আমাদের পুরো ফ্যামিলি আমাদের পিছনে কত এফোর্ট দিতেছে, তারপরে তুমি কত এফোর্ট দিছো। তুমি সেই ক্লাস 1 থেকে এতদিন পর্যন্ত কন্টিনিউয়াসলি ভালোভাবে পড়াশোনা করে করে এইচএসসি পর্যন্ত আসছো, এসএসসিতে মোটামুটি ভালো একটা রেজাল্ট করছো, আর তোমার সামনে স্বপ্ন হচ্ছে তুমি কোনো ভালো একটা ভার্সিটিতে পড়বা কিংবা মেডিকেলে পড়বা, ইঞ্জিনিয়ারিংয়ে পড়বা, যাই হোক না কেন এইচএসসিতে ভালো রেজাল্ট করা লাগবে। তো এত কষ্ট করে এসে এই টাইমে যদি তুমি আসা কোনো মানে ইললজিক্যাল একটা কারণে তুমি পড়াশোনা থেকে দূরে চলে যাও, তাইলে কিন্তু এটা খুবই প্যাথেটিক একটা বিষয় হয়ে যায়। সেটা হোক তোমার রিলেশনশিপ প্রবলেম কিংবা তোমার মনোযোগ দিতে পারতেছো না, অনলাইনে এসে অনেক ডিস্ট্র্যাক্টেড হয়ে গেছো, সবসময় ফেসবুক চালাইতেছো, রিলস দেখতেছো, ভিডিও দেখতেছো, কিংবা হচ্ছে সবসময় ভাইদের তেলাইতে তোমার টাইম যাইতেছে। এই টাইপের জিনিসপত্র কইরা প্লিজ তোমরা হচ্ছে নিজেদের ফিউচারে নষ্ট করো না। জাস্ট এই 2টা বছর ভালোভাবে কাজ করো, একটা ইউনিভার্সিটিতে ওঠো, তারপরে দেওয়া যায়। বাট আগে একটা ভালো ইউনিভার্সিটিতে যাওয়ার মতো করো, ভালোভাবে পড়াশোনা করো, এইচএসসিতে ভালো রেজাল্ট করো। সো আমার তোমাদের প্রতি এটা রিকোয়েস্ট থাকবে, আর তোমাদের থেকে এটা আসলে আমার পেমেন্ট হিসাবে চাওয়া যে তোমরা তোমাদের নিজের প্যাশনের প্রতি, নিজের পড়াশোনার প্রতি ডেডিকেটেড থাকবা। যেটাই করতে চাও, যদি তুমি মনে করো না আমি পড়াশোনা করবো না, বিজনেস করবো, তাহলে তুমি তোমার বিজনেসের প্রতি ডেডিকেটেড থাকো, টাইম ওয়েস্ট করো না। যদি তুমি মনে করো না আমি ফেসবুকে কিংবা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটর হবো, তাহলে তুমি ভিডিও মেকিংয়ের দিকে ডেডিকেটেড থাকো। যাই করো না কেন ডেডিকেশনের মাধ্যমে করবা। আশা করি আমি বুঝাইতে পারছি। বেস্ট অফ লাক, আসসালামু আলাইকুম। দেখা হবে নেক্সট ক্লাসে। অ্যান্ড নেক্সট ক্লাস কিসের উপরে হবে তোমরা জানোই, দ্য মাইটি ফটোসিনথেসিস। এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে কঠিন টপিক, সবচেয়ে বড় টপিক। এই কঠিন টপিকটারই আমরা কেমনে সহজে পড়া যায় সেটা দেখাবো তোমাদের নেক্সট ক্লাসে। সো টিল দেন এই ক্লাস করো, বই পড়ো অ্যান্ড এক্সাম দাও, বেশি বেশি কোশ্চেন সলভ করো। বেস্ট অফ লাক।